হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা টার্মিনোলজিগুলো পড়িনি জিএসটির। তো আমরা জিএসটির টার্মিনোলজিগুলো দিয়ে স্টার্ট করে দিই। ওকে, ভেরি ইজি, কোনো সমস্যা হবে না বুঝতে। চলো স্টার্ট করা যাক। তো বিজনেসটা পরে করবো আমরা। বিজনেস ভার্টিক্যাল, আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে বিজনেস ভার্টিক্যাল। বিজনেস ভার্টিক্যাল মানে কি? আ ডিস্টিংগুইশেবল কম্পোনেন্ট অফ অ্যান enterprise that is engaged in a supply of individual goods or service or goods group of relatable goods or service is subject to risk and returns that are different from those of the other business verticals. For explanation, যদি আমি করতে চাই, for the purpose of this clause, factors that should be considered in determining whether goods or service are related include the nature of goods or service, the nature of production, and the type of customer of the service, the method of used to distribute, and nature regulated of environment. আমি সিম্পলি বলছি ভার্টিক্যাল বিজনেস বলতে বোঝায়, ধরে নাও তোমার দুটো বিজনেস আছে। একটা তুমি কটন রেডি করো, একটা সেই কটন থেকে তুমি শার্ট করো। কটন থেকে তুমি বাইরে মাল বিক্রি করো আর নিজের কটন নিজের শার্টের জন্য ইউজ করো। দুটো আলাদা বিজনেস ভার্টিক্যাল, দুটো আলাদা বিজনেস ভার্টিক্যাল। বা ধরো না একখানা তোমার স্যানিটাইজারের, তোমার লিকুইড জেল তুমি স্যানিটাইজার বিক্রি করছো, আর একটা তুমি মাস্ক বিক্রি করছো এখন, ঠিক আছে? তো তাহলে ওটা হচ্ছে নেচার অফ দ্য গুডস ও সার্ভিসের নেচার আলাদা, মানে তোমার বিজনেস ভার্টিক্যাল আলাদা। কি বলছে? নেচার অফ দ্য প্রোডাকশন প্রসেস। ধরে নাও তুমি বিস্কিট বানায়, একটা কোম্পানি বিস্কিট বানায়। একখানা বানায় বিস্কিট হচ্ছে তোমার বেকারি বিস্কিট টাইপের, আর একখানা পার্লে মারি বানায়। কি বানায়? দুটো বিস্কিট বানায়। একটা বেকারি বিস্কিট যেটা তোমার বেক করে আহ, ফুলিয়ে বিস্কিট গুলো হয় না বিভিন্ন ধরনের, তোমার কুকিজ টাইপের বিস্কিট। আর একটা হচ্ছে পার্লে মারি, বিক্রি করছে। ওমা, একটা হচ্ছে পার্লে মারি বিক্রি করছে। এখন একটা বেকিং বিস্কিট তৈরি করতে যে প্রসেস ফলো করা হয়, বেক করা হয়, এটা পার্লে মারিতে কিন্তু সেইভাবে মানে পার্লে মারি, আমি একটা এক্সাম্পল বলছি, এটা মারি বিস্কুটে কিন্তু সেইভাবে তোমার প্রসেস হয় না। তো দুটোর প্রসেস আলাদা, ফলে দুখানা আলাদা ডিস্টিংগুইশেবল বিজনেস বলা যেতে পারে। দুটো আলাদা ভার্টিক্যাল। বিজনেস ভার্টিক্যাল মানে হচ্ছে বিজনেস চেঞ্জ, মানে দুটোকে সেপারেট কি করা যায়। একটা লোকের কাছে বিভিন্ন বিজনেস থাকতে পারে। আমি অ্যাজ আ পার্সন, আমি ধরে নাও অ্যাকাউন্টেন্টের কাজ করি, আমি তোমাদেরকে পরে অ্যান্ড জিএসটি কনসালটেন্ট, ট্যাক্স কনসালটেন্টের কাজ করি। আমার নিজের বিজনেস আছে ট্যাক্স কনসালটেন্টের। তো এইখানেতে আমার তিনটে জায়গায় এরিয়া আলাদা। যেখানে আমি টিউশন পড়াই, আমার নিজের কনসালটেন্সি আছে, আবার আমি যে অ্যাকাউন্টেন্ট একটা কোম্পানির। তো আমি তিনটে বিজনেস ভার্টিক্যালের মধ্যে আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি দুটোই মারি বিস্কুট বিক্রি করো তাহলে কিন্তু বিজনেস ভার্টিক্যাল হচ্ছে না। বা যদি একটা অন্য আরেকটা অন্য বিস্কিটই বিক্রি করছো, বাট একটা অন্য বিস্কুট আর একটা অন্য ধরনের বিস্কুট, যেটা কিনা প্রোডাকশন টাইপটা আলাদা, তো তুমি বিজনেস ভার্টিক্যালের মধ্যে পড়ে গেলে। যে বলছে প্রোডাকশন টাইপ প্রসেস, দুটি বিস্কিট ছিল কিন্তু। টাইপ অফ কাস্টমার্স অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস, টাইপ অফ কাস্টমারে তোমাকে আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরে নাও উম, তোমার কাছে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা তুমি একবার তুমি এতে বিক্রি করছো, পুনেতে বিক্রি হচ্ছে, আরেকবার সেই সেম জিনিস তোমার দীঘাতে বিক্রি হচ্ছে। তো পুনের কাস্টমার আলাদা, দীঘার কাস্টমার আলাদা। তো এই সেন্সে বলা যায় কি দুটো প্রোডাক্টকে তুমি আলাদাভাবে সেগমেন্ট হিসেবে ইউজ করবে, দুটো আলাদা তোমার বিজনেস হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে? The method of distributed goods or supply, to distribute goods of supply। তো ধরে নাও তোমার কাছে ব্যবসা আছে, তোমার দু ধরনের ব্যবসা আছে। একটাই ব্যবসা, তোমার বিজনেস ভার্টিক্যাল কিভাবে তৈরি করছে দেখো। তুমি ধরে নাও স্যানিটাইজার বিক্রি করছো, এইখানেও যে স্যানিটাইজার বিক্রি করছো, এইখানেও ঠিক সেম স্যানিটাইজার বিক্রি করছো, দুটো জায়গাতে স্যানিটাইজার বিক্রি করছো। এইখানে হচ্ছে তুমি তোমার শপের মধ্যে বিক্রি করছো বা লোককে হ্যান্ড ডেলিভারি করছো। আর এই স্যানিটাইজারটা মানে সেম স্যানিটাইজার তুমি আবার ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যমে বিক্রি করছো। তো দুখানা বিজনেস ভার্টিক্যাল হয়ে গেল। তো এটাই বলছে হাউ টু ডিস্ট্রিবিউট দ্য প্রোডাক্ট, তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করছো। নেচার অফ রেগুলেটরি এনভায়রনমেন্ট, তো তোমার হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং ব্যাংকিং, ইন্স্যুরেন্স। তো এইসব ধরো না তুমি আহ, যদি এনবিএফসি চালাও, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, বা ব্যাংকিং চালাও, এই দুটোর মধ্যে তোমার ফিনান্সিয়াল রেগুলেটরি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি ইন্স্যুরেন্স করছো, এক ধরনের সার্ভিস ইন্স্যুরেন্স। আবার ব্যাংকিং এক ধরনের সার্ভিস। এবার অনেক ব্যাংক দেখবে, ব্যাংকিং মানে এসবিআই, এরা ব্যাংকিংও করে, ঠিক আছে? ব্যাংকিংও করে,
আবার এসবিআই লাইফ নামে একটা ইন্স্যুরেন্সও চালাচ্ছে এরা। তাহলে এসবিআই দুখানা বিজনেস ভার্টিক্যাল হয়ে গেল, একটা ব্যাংকিং, একটা ইন্স্যুরেন্স। ব্যাংকিং যে গভর্ন করছে, মানে এই যেখানে বলছে যে রেগুলেটরি এনভায়রনমেন্ট, ব্যাংকিং কে গভর্ন করছে কে? আরবিআই। অন আদার হ্যান্ড ইন্স্যুরেন্স কে গভর্ন করছে কে? আইআরডিআই, আরআরডিএআই, ঠিক আছে, আইটা ওখানে লেখা যাচ্ছে না, ঠিক আছে, আইআরডিএআই। আবার এসবিআই আরেকটা জিনিসও আছে, এসবিআই সিকিউরিটিজ, মানে যেখানে তোমার শেয়ার কেনা বেচা হয়, এসবিআই সিকিউরিটিজ। একই কোম্পানি, তিনটে প্রোডাক্ট। সিকিউরিটিজ যখন হয়ে আছে তখন সেটা সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি গভর্ন করছে। সেবি, আরবিআই, আইআরডিআই, আইআরডিএআই, সরি, আইআরডিএআই। তো এতগুলো তোমার বিজনেস ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। এই বিজনেসগুলো চেঞ্জ হচ্ছে কি করে? বিকজ এদের কাছে রেজিস্ট্রেশন আলাদা করে দিতে হয়, এদেরকে গভর্ন করছে আলাদা বডিজ সেখানে। ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন, ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন মানে কি বোঝা যায়? দেখো, আহ, তুমি নর্মাল ধরে নাও, যে তোমার একটা রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলে, বা তুমি ছেড়ে দাও, তুমি ধরো না তোমার জিএসটি রেজিস্ট্রেশন নেই। এবার তুমি ওয়েস্ট বেঙ্গলে একটা মেলাতে তোমার প্রোডাক্ট বিক্রি করবে, বাট তুমি চাও যে মেলাতে প্রোডাক্ট বিক্রি করার সময় তুমি নতুন নতুন ব্যবসা এসছো, তুমি সবসময় সার্ভিস করো না, তুমি এই ব্যবসার মতো করো না, তুমি একটা স্যালারিড এমপ্লয়, বাট একটা মেলাতে ভালো অপরচুনিটি পেয়েছো ব্যবসা খোলার। কারণ মেলা কদিন হবে? 15 দিন, 20 দিন, 3 মাস, আর কত বড় হতে পারে মেলা? তো এই কয়েকটা দিন তুমি তোমার স্টল দেবে, ভালো বিক্রি হবে, তুমি চাইছো কি তোমার যাতে জিএসটি রেজিস্ট্রেশন হয়ে যাক। বা তুমি হয়তো এমন কিছু প্রোডাক্ট সেল করছো যেই প্রোডাক্টের জন্য জিএসটি ম্যান্ডেটরি, তুমি অল্প বিক্রি করো কি বেশি করো, তোমাকে জিএসটি নিতেই হবে। বা তুমি এমন সিচুয়েশনে পড়ে গেছো তোমার জিএসটি দরকার, তো আমি ধরে নিচ্ছি যেমন হোক একটা সিচুয়েশনে পড়ে গেছো তোমার জিএসটি রেজিস্ট্রেশন দরকার। এখন দেখো, তুমি তো জানো তোমার ব্যবসা কদিন চলবে, হার্ডলি 30 ডেজ মেলা। আমি একটা অন অ্যাভারেজ ধরছি, হার্ডলি 30 ডেজ মেলা চলবে। এখন তুমি জিএসটি রেজিস্ট্রেশন নেবে, কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন লাইফ টাইম হয়। যতক্ষণ না সেটাকে ডেনাই করা, যতক্ষণ সেটাকে রিজেক্ট করা, যতক্ষণ না সেটাকে ক্যান্সেল করায়, ততদিন তোমার রেজিস্ট্রেশন চলে। এখন সবে 30 দিনের জন্য তুমি ফালতু ফালতু একটা গোটা রেজিস্ট্রেশন নিয়ে বসে থাকবে? বোকামি হবে না? তাই ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের আনা হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা মাঝে মাঝে, মানে অকেশনালি, অলওয়েজ নয়, তারা বিজনেসম্যান নয়, বা হয়তো সেই ব্যবসা তারা করে না, বা তাদের জিএসটি লায়াবিলিটি সবসময় ক্রিয়েট হয় না, মাঝে মাঝে অকেশনালি তারা এমন কোনো সাপ্লাই করে ফেলে বা এমন কোনো গুডস অর সার্ভিস দিয়ে দেয় যার উপর জিএসটি লাগু হয়, মানে জিএসটি অ্যাপ্লিকেবল হয় বা ট্যাক্সেবল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলোকে অপশন দেওয়া হয় যে ভাই শোন আমার কথা, তোকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নেওয়া হবে না, দিতে হবে না। তুই তো কয়েকদিনের জন্য ব্যবসা করবি, 30 দিন বা 40 দিন যাই হোক, তুই এক কাজ করিস, তুই আমাকে ওই অল্প টাইমের জন্য রেজিস্ট্রেশন নিয়ে নে, ঝামেলা যেতে হবে না, ওই টাইম মিটে গেল, তো রেজিস্ট্রেশন আমরা ক্যান্সেল করে দেবো। এই জন্য একে বলা হয় ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন। কি বলছে? আ পার্সন হু অকেশনালি আন্ডারটেক ট্রানজাকশন, একজন ব্যক্তি যে কিনা অকেশনালি, মাঝে মধ্যে কোনো ট্রানজাকশন নেয় ইনভলভিং সাপ্লাই অফ গুডস, যে ট্রানজাকশনটার মাধ্যমে কি হয়, গুডস এর সাপ্লাই হয়, গুডস অর সার্ভিসের সাপ্লাই হয়, ইনভলভিং সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ, বা দুটি হতে পারে, ইন দ্য কোর্স অর ইন দ্য কোর্স অর ফার্দারনেস অফ দ্য বিজনেস, মানে ব্যবসায়িক কার্যকলাপের জন্য। তাহলে কি বলছে? যখন কোনো ব্যক্তি অকেশনালি গুডস অর সার্ভিস সাপ্লাই করতে থাকে, কিসের জন্য? ফর বিজনেস পারপাসের জন্য, ওয়েদার অ্যাজ প্রিন্সিপাল, মানে সে নিজে প্রিন্সিপাল, মানে নিজের মাল নিজেই বিক্রি করতে পারে, অর এজেন্ট, বা ধরো না আমার এজেন্ট কাকে বলে, ধরো না আমার মাল আছে, তুমি কি করছো, সেটাকে এজেন্টশিপ করছো, মানে দালালি করছো, তুমি আর মালটাকে লোকের কাছে বিক্রি করাচ্ছ, হেল্প করছো আমি বিক্রি করতে, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং বা দালালি যাই বলা যাক। তো এজেন্ট হয়ে কাজ করছো, তোমার তোমার মাল নয়। প্রিন্সিপালের ক্ষেত্রে মাল তোমার, তুমি বিক্রি করছো, এজেন্টের ক্ষেত্রে মাল অন্য লোকের, তুমি বিক্রি করছো। তো তুমি প্রিন্সিপাল হিসেবে বিক্রি করতে পারো বা এজেন্ট হিসেবে বিক্রি করতে পারো, অর এনি আদার ক্যাপাসিটি, বা অন্য কোনো উপায় তুমি যদি বিক্রি করো, সে যে কোনো উপায়, ঠিক আছে, এনি আদার মানে যে কোনো উপায়তে, ইন দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এমন একটা স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে ওয়্যার হি হ্যাজ নো ফিক্সড প্লেস অফ বিজনেস, তখন তাকে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন বলা হবে। আমি যদি এবার তোমাকে আগে ইনিশিয়ালি বলেছিলাম, এখন তোমাকে আরো ডিটেলে রুল সম্বন্ধে বলছি, ঠিক আছে? দেখো,
তুমি যদি জিএসটি রেজিস্ট্রেশন করতে চাও, সেখানে তোমাকে কিছু কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হয়। ফার্স্ট, তোমার প্যান থাকা দরকার। ফার্স্ট ক্রাইটেরিয়া কি? প্যান থাকা ম্যান্ডেটরি। শুধু একখানা কেস বাদে যেখানে প্যান তোমার ম্যান্ডেটরি নয়, সেই কেসটা আমি পরে বলবো। প্যান থাকা ম্যান্ডেটরি। তোমার একটা মোবাইল নাম্বার থাকতে হবে, আর তোমার একটা ইমেল আইডি থাকতে হবে। এই তিনটে ডেটা দিয়ে তুমি ইনিশিয়াল একটা লগ ইন করতে হয়, সেখানে তুমি টিআরএন মানে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার। দেখো, আমি এটা তোমার বইয়ের জন্য বলছি না, বইতে এইসব কিছু লেখাই থাকে না, ঠিক আছে? এটা আমি আর পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি অনেক লোকের জিএসটি রেজিস্ট্রেশন করিয়েছি, তো আমি প্রসেসটা জানি, তাই শেয়ার করছি। তো এই তিনটে জিনিস দিয়ে, নামটা তো আমি বললাম না, ওটা তো বেসিক জিনিস। নাম, প্যান, মোবাইল, ইমেল, টিআরএন বাই টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করতে হয়। তারপর টিআরএন দিয়ে তোমাকে ফাইনাল ডকুমেন্ট সাবমিশন করতে হয়। সেখানে তোমার লিখতে হয় তোমার ব্যবসার নাম কি, তুমি কোথায় ব্যবসা করছো, কোথায় তোমার প্লেস অফ বিজনেস মানে ফিক্সড প্লেস অফ বিজনেস, সব মেনটেন করতে হয়। এখন ধরে নাও আমি ওয়েস্ট বেঙ্গলে, আমার মৌরিগ্রামে নিজের দোকান আছে বা নিজের একটা জায়গা আছে যেখানে আমি আমার কার্যকলাপ করছি। তো আমি আমার ফিক্সড প্লেস অফ বিজনেস মৌরিগ্রাম করে দিলাম। এবার ধরুন আমি এমন একটা স্টেটে গেলাম, হয়তো কেরালাতে গিয়ে আমি একটু কাজ করতে গেলাম, মেলাতে আমি আমার কাজ করতে গেলাম। তো সেখানে আমি ফিক্সড প্লেস অফ বিজনেস কোথায় পাবো? সেটাই বলছে, ইন আ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হোয়ার হি হ্যাজ নো ফিক্সড প্লেস অফ বিজনেস। তাহলে তার কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস নেই। তাহলে ফিক্সড প্লেস অফ বিজনেস না থাকার জন্য আমি রেজিস্ট্রেশন পাবো না। তাই সরকার বলছে, ঠিক আছে বাবা, তুই তো কয়েকদিনের জন্য আসছিস, ফিক্সড প্লেস অফ বিজনেসের কোনো দরকার নেই। তোকে আমি একটা কনসেশন মানে এইসব ঝামেলা ঝুমি থেকে ছাড় দিয়ে, বাস একটা অল্প টাইমের জন্য 30 দিন বা 60 দিন বা 90 দিন, ম্যাক্সিমাম 90 দিন, ঠিক আছে, এই দিনের জন্য তোকে আমি রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। কার্যকলাপ কর, যা করতেছিস কর, তারপর মনের সুখে ঘরে চলে যা, ঠিক আছে? তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে তারপরেতে। আমার ফিক্সড প্লেস অফ বিজনেস যেটা নর্মাল দরকার, নর্মাল বিজনেস তুমি রেজিস্ট্রেশন করাতে চাইলে যেটা নর্মাল জিএসটি রেজিস্ট্রেশন হয়, সেখানে ফিক্সড প্লেস অফ বিজনেসের প্রুফ দিতে হয়, ইলেকট্রিসিটি বিল বা যাই বলো দিতে হবে। রেন্টেড হলে মানে তুমি যে কোনো ভাড়া নিয়ে থাকো, ভাড়ার এগ্রিমেন্ট দিতে হবে, এরকম কিছু একটা দিতে হবে। সেইগুলো যদি তোমার কাছে না থাকে, তোমার যদি ফিক্সড প্লেস অফ বিজনেস না থাকে, তুমি যদি অকেশনালি মাঝে মাঝে তুমি যদি এই সার্ভিস বা গুডস সাপ্লাই করছো, সেটা আবার যদি ট্যাক্সেবল হয়, তোমার বিজনেস পারপাসের জন্য যদি হয়, তুমি যদি এজ আ প্রিন্সিপাল অর এজেন্ট অর এনি আদার ক্যাপাসিটিতে যদি সেটা তুমি সেল করতে চাও, তাহলে সেই সমস্ত কেসে তোমাকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হবে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের। বোঝাতে পারলাম? নর্মাল পার্সন থেকে নর্মাল ট্যাক্স, আর এর মধ্যে পার্থক্য কি হলো? নর্মাল রেজিস্ট্রেশন, নর্মাল ট্যাক্সেবল পার্সন আর ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের মধ্যে, নর্মাল পার্সনকে সব কিছু ডিটেলস দিয়ে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নিতে হয়, একটা পার্মানেন্ট ব্যাপার। ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনকে অনেক কিছু ছাড় দেওয়া আছে, যে ভাই সবে সরকারও জানে যে এরা 20 দিন 30 দিন বা জোর 1-2 মাস পর চলে যাবে, তাই এদেরকে দিয়ে বেশি ঝামেলা করানোর কোনো দরকারই নেই। আয় বাবা, ব্যবসা কর, ট্যাক্স যা হবে আমাকে দিবি, নিয়ে কেটে পড় চুপচাপ। আমার তোর সাথে বেশি কোনো সম্পর্ক নেই। যেখানে নর্মাল ট্যাক্সেবল পার্সন যদি তুমি হতে চাও বা রেজিস্ট্রেশন নিতে চাও, সেখানে কিন্তু তোমার ঠাকুরদার ঠিকুজি কুশি তোমাকে জমা দিতে হবে। আমি ফর এক্সাম্পল ঠাকুরদার বললাম, বিকজ তোমাকে অনেক কিছু, অনেক ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে? তারপর নর্মাল ট্যাক্সেবল পার্সনে তোমার রেজিস্ট্রেশন আনটিল ক্যান্সেলড ভ্যালিড থাকে, মানে রেজিস্ট্রেশন তুমি যতদিন বেঁচে আছো, যতদিন তোমার বিজনেস চলবে, বা হয়তো মাঝখানে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল বা তুমি ক্যান্সেল করে দিলে, এরকম কোনো ঘটনা যদি না ঘটে, তাহলে তোমার আনলিমিটেড টাইমের জন্য চলতে থাকবে, ওর কোনো প্রি ডিফাইন্ড ডেট নেই। বাট ওয়্যারাস ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন যখনই ফর্ম ফিল আপ করবে, সেই ফর্মেই তার থেকে জেনে নেওয়া হবে যে স্যার আপনি কদিনের জন্য রেজিস্ট্রেশন নিতে চান। সেই লোকটা ম্যাক্সিমাম 3 মান্থ বা 90 ডেজ, 3 মান্থ বলা ভুল হবে, লতে লেখা আছে 90 ডেজ, সে লোক ম্যাক্সিমাম 90 ডেজের জন্য রেজিস্ট্রেশন নিতে পারে। তার থেকে বেশি হলে তাকে বললে, দাদা 90 ডেজের যখন বেশি হচ্ছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি নর্মাল রেজিস্ট্রেশন নিয়ে নিন। এত বেশি দিন তোলে তো নর্মালি হয়ে গেলেন না। সুযোগ কাকে দেবো? যারা অল্প টাইমের জন্য আসে। আপনি তো 90 ডেজ হয়ে গেল, এখনো এখানেই পড়ে আছেন, তো ভালোভাবে রেজিস্ট্রেশন করে নিন, ঠিক আছে? তো আচ্ছা, এবার 90 ডেজ মানে কি 90 ডেজই হার্ড অ্যান্ড সোল? না, 90 ডেজ মানে 90 ডেজ নয়। তোমার 90 ডেজের জন্য রেজিস্ট্রেশন গ্র্যান্ট হবে, বা তুমি যেই দিন, তুমি যতদিন চাও, তুমি হয়তো 80 ডেজ চাও, 90 ডেজ দরকার নেই তোমার, তো তোমার 80 ডেজের জন্য গ্র্যান্ট হবে। বাট ম্যাক্সিমাম 90 ডেজ গ্র্যান্ট হবে। তুমি যদি বলে 100 ডেজের জন্য চাও, না ভাই, 90 ডেজ অব্দি যা। বা এবার ধরো তুমি 80 ডেজ বা 90 ডেজ যাই হোক নিয়ে নিলে রেজিস্ট্রেশন, নিয়ে ব্যবসা করতে করতে দেখলে যে আরেকটু বাড়লে ভালো হয়, তখন তুমি সরকারকে ওই মানে টাইমের আগে
প্রথমে 90 ডেজ বা 80 ডেজ যা হোক নিয়ে নিলে, নিয়ে তারপরে ব্যবসা করতে করতে তোমার এক্সপায়ারি ডেটের আগে তুমি সরকারকে রিকোয়েস্ট করবে যে স্যার দেখুন এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি, আমার ব্যবসা করার আরো কিছুদিন চালাতে হবে, আপনি আমার রেজিস্ট্রেশনটা কাইন্ডলি এক্সটেন্ড করে দিন। এক্সটেন্ড করে দেওয়া মানে কি, বাড়িয়ে দিন। এক্সটেন্ড করা দিয়ে মানে আহ, না চলে গেছে, কথা হয়েছে। আচ্ছা, তো কি হয়েছে, সরি, তো কি হয়েছে, দ্যাট টাইম তুমি রিকোয়েস্ট করতে পারো, সেই রিকোয়েস্টের জন্য আবার তোমার ডেট এক্সটেন্ড করা যাবে। তবে এইটাই তোমার লাস্ট টাইম, সেখানে তোমার ম্যাক্সিমাম 90 ডেজ এক্সটেন্ড করা যাবে, ম্যাক্সিমাম 90 ডেজ, তার থেকে কম হবে কিন্তু বেশি হবে না। ঠিক আছে, তোমার বেসিক বললাম, পরে আরো বুঝবে তোমরা, অসুবিধা নেই। এবার আসছি কম্পোজিট সাপ্লাই। ঠিক আছে, কম্পোজিট সাপ্লাই, এই পরেরটা আছে কিনা এখানে। কম্পোজিট সাপ্লাই আর আরেকটা তোমার টার্ম থাকে, কোথায় গেল, ছিল কম্পোজিট সাপ্লাই থেকেই পড়া যাক। A supply made a taxable person to a recipient consisting of two or more taxable supplies of goods or services, both or any combination thereof, which are naturally bundled and supplied in conjunction with each other, where ordinary course of business. কম্পোজিট সাপ্লাই বলা হয় একটা, আর একটা হচ্ছে মিক্সড সাপ্লাই। কি বলা হয়, কম্পোজিট সাপ্লাই, একটা হচ্ছে মিক্সড সাপ্লাই। ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাকে একটা ছোট্ট ব্যাপারে বোঝাচ্ছি, তারপর তোমার ল লাইনে সব আসবো। আগে ছোট্ট গল্প। একটা গ্লাস আছে, দুটো গ্লাস আছে, একটা না দুটো গ্লাস, একটা দুটো গ্লাসেতেই তোমার জল এতখানি অবধি আছে, জল এতখানি অবধি আছে। এবার এর মধ্যে তুমি কি করলে, কি মেশালে এর মধ্যে, ধরো না তুমি এর মধ্যে কোকা কোলা ঢুকিয়ে দিলে, মিশিয়ে দিলে। এখন বলো দুটোকে আলাদা করা যাবে, যাবে কি, যাবে না। এইটাকে বলা হয় কম্পোজিট সাপ্লাই। অন আদার হ্যান্ড, তুমি যদি এই জলের বোতলের মধ্যে দুটো পাথর ফেলে দিলে, ছোট ছোট পাথরের টুকরো ফেলে দিলে, দুটোকে আলাদা করা যাবে, ইয়েস করা যাবে। এটাকে বলে মিক্সড সাপ্লাই। কম্পোজিট সাপ্লাই মানে হচ্ছে এমন সাপ্লাই যখন টু অর মোর সাপ্লাই একসাথে হয়, হুইচ আর ন্যাচারালি বান্ডেলড। যেমন কিছু বলছি আমি তোমাকে, তুমি যখন ট্রেনের টিকিট কাটতে যাও তখন তুমি ট্রেনের টিকিট মানে কি, তুমি হাওড়া থেকে ধরো না জামশেদপুর যাবে, হাওড়া থেকে জামশেদপুর যাবে। তো তোমার ট্রেনের টিকিট কিসের জন্য কাটছে, ট্রাভেলিং এর জন্য, যেটা সাপ্লাই অফ সার্ভিস, যার উপর জিএসটি রেট 18% হয়, জানো তো। সাপ্লাই অফ সার্ভিস মানে তুমি যদি সার্ভিস দাও কাউকে, তোমার জিএসটি রেট 18% হয়। তুমি হাওড়া থেকে জামশেদপুর যাবে, তাই তুমি ট্রেন ভাড়া করলে, তোমার যাওয়ার সার্ভিস রেট 18%। এবার ওইখানে তোমার অপশন দেবে, তুমি কোনো লাঞ্চ করতে চাও, যদিও হাওড়া টু জামশেদপুর খুব শর্ট টাইম ডিস্টেন্স, তাই লাঞ্চের অপশনটা খুব একটা আসে না। বাট তুমি যদি ধরো না দিল্লি যেতে চাও, হাওড়া দিল্লি অনেক লং লং ডিস্টেন্স, তখন তোমাকে টিকিটেরও অপশন দেওয়া হবে প্লাস লাঞ্চেরও অপশন দেওয়া হবে। তুমি যে শুধু টিকিট নাও, শুধু ওই টিকিট নাও, টিকিটে তোমার কি করা হবে, টিকিটে তোমার ধরে নাও 100 টাকার টিকিট, 18% জিএসটি মানে 18 টাকা নিয়ে 118 টাকা তোমায় বিল করা হবে। এবার যদি তুমি টিকিটের সাথে সাথে মানে ট্রাভেলিং এর সাথে তুমি লাঞ্চও নিলে, দেখো 100 প্লাস লাঞ্চ হয় না, 30 টাকার লাঞ্চ, তো 130 তোমার বিল হয়। তাহলে 130-র উপর তোমার জিএসটি 18% চার্জ হবে। ঠিক আছে, তো দেখো ট্রেন আর, আমি আরো ডিটেলে বলছি, ট্রেনের সঙ্গে তোমার ট্রাভেলের সাথে তোমার লাঞ্চ বা ফুড। তারপর ধরো তুমি কোনো হোটেলে গেলে, হোটেলে যেতে তোমাকে হোটেলে থাকার ব্যবস্থা করলে, স্টে, হোটেলে থাকার জন্য হয়, রাতে থাকবে, তার সঙ্গে তোমার ধরে নাও ওরা লাঞ্চও প্রোভাইড করবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ঠিক না।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রোভাইড করলো, তাহলে কি দেখো, থাকা কিন্তু আলাদা ব্যাপার আর ব্রেকফাস্ট আলাদা ব্যাপার, তোমাকে দুটো একসাথে দিচ্ছে। এবার তুমি আমাকে বলো, এই কম্বো সার্ভিসগুলো যখন, কম্বো সার্ভিসগুলোতে তোমাকে আলাদা আলাদা দুটো বিল দেওয়া হবে, একটা বিলে ট্রাভেল লেখা থাকবে, একটা বিলে তোমার লাঞ্চ লেখা থাকবে। আর ট্রাভেলে তোমার হোটেলের ক্ষেত্রে স্টে এর জন্য একটা আলাদা বিল, আর ব্রেকফাস্টের জন্য আলাদা বিল দেবে, সবকটা কম্বিনেশনে ধরা হয়ে থাকে। তো এইগুলো ক্ষেত্রে কি হয় কি, তো দেখো এইগুলো ক্ষেত্রে কি হয়, যখন দুই বা দুইয়ের বেশি যখন হয়, এরকম সাপ্লাই যখন একসাথে সার্ভিস দেওয়া হয়, দুই বা দুইয়ের বেশি যখন সাপ্লাই একসাথে করা হয়, সেই ক্ষেত্রে কি হয়, তখন ধরুন এইটা একটা সাপ্লাই, এটা একটা সাপ্লাই, এটা একটা সাপ্লাই, এর ধরুন 18% জিএসটি রেট, এর 5% জিএসটি রেট, এর ধরুন 6% জিএসটি রেট, 6% কিছু হয় না বেকার, 12% জিএসটি রেট। এখন তিনটে প্রোডাক্টে তুমি একসাথে সাপ্লাই করছো, আর যে তিনটে প্রোডাক্ট একসাথে সাপ্লাই করার জন্য হয়, যেমন তুমি তোমার ট্রেনকে বললে দাদা আমি আহ, আচ্ছা আগে বলো, ট্রেনের মধ্যে ট্রাভেল আর ফুডের মধ্যে কোনটা মেন জিনিস? অবভিয়াসলি ট্রাভেল, কারণ ট্রেনের মধ্যে লোকে খেতে ওঠে না, ট্রেনের মধ্যে লোকে ট্রাভেল করতে ওঠে, ট্রাভেল করার জন্য ফুডের দরকার পড়ে, তাই ফুডটাকে নেয়। প্রিন্সিপাল কি হলো? ট্রাভেল। তো একটার সঙ্গে একটা দেয়, সেরকমই দেখো না, এই তিনটের মধ্যে তিনটে সাপ্লাই দিচ্ছ, যার মধ্যে মেইন হচ্ছে তোমার এইটা, মেইন হচ্ছে এইটা, তার সঙ্গে আরো তুমি দুটো দিচ্ছ এক্সট্রা তোমার কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, আর যেটা তোমার ম্যান্ডেটারি বা তোমার জন্য আবশ্যিক হয়ে পড়ে, আলাদা করে তুমি সার্ভিস দাও না, এটা ন্যাচারালি বাড়বে, সবাই জানে ভাই এটা নিলে এটা হয়, এটা নিলে ওইটা নিলে ওইটা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার জিএসটি রেট কার উপর চার্জ করা হবে? তাহলে একটার উপর 18%, একটার উপর 20%, 12%, একটার 5%, মানে এ গুডস এর উপর 18% চার্জ করবে, বি গুডস এর উপর 5%, সি গুডস এর উপর 2%? না, সেই ক্ষেত্রে কি করা হয়, যেই গুডসটা মেন সাপ্লাই, যেটা মেন সাপ্লাই, তার যা জিএসটি রেট সবার সঙ্গে চার্জ করে। তাহলে ধরে নাও এ, বি, সি, এর উপর 18% চার্জ হয়, বি 5%, সি 12%, বি হচ্ছে মেন। এখন এ এর প্রোডাক্টের দাম হলো 100 টাকা, বি প্রোডাক্টের দামও 100 টাকা, সি প্রোডাক্টের দামও 100 টাকা, ও তিনটে মিলে বিল করবে। এখন তিনটে মিলে যখন বিল হবে, এই তিনটে মিলে যা টোটাল বিল হবে তার উপর 5% চার্জ করা হবে, বিকজ বি হচ্ছে আমার প্রিন্সিপাল সাপ্লাই, বি হচ্ছে আমার প্রিন্সিপাল সাপ্লাই বা মেন সাপ্লাই। তাই সবকটা জিএসটি রেট ভুলে গিয়ে যত মালই একসাথে আমরা সাপ্লাই করি না কেন, যে মালটা প্রিন্সিপাল মানে যার জন্য বাকিগুলো তৈরি হয়েছে, সেটারই যা জিএসটি রেট, সেটাই টোটালের জিএসটির উপর, টোটালের উপর চার্জ করা হবে। তাহলে ধরে নাও ট্রাভেলের জিএসটি রেট 18%, আর ধরে নাও তোমার এর জিএসটি রেট, ফুডিং এর জিএসটি রেট 5%। তাই তোমার যে টোটাল বিল হবে ট্রাভেল আর ফুড মিলে, তার উপর কত পার্সেন্ট জিএসটি চার্জ করা হবে? দাদা 18% চার্জ করা হবে। কেন 18% চার্জ করা হবে? বিকজ আমার মেন সাবজেক্ট হচ্ছে ট্রাভেল, তারপর ফুড আসছে। তো কম্পোজিট সাপ্লাই মানে এইটাই, যে যখন একটার সঙ্গে অন্য সার্ভিসগুলোকে অ্যাড করে একসাথে দেওয়া হয় আর বিলিংও একসাথে করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি এরকম দাঁড়ায় যে দে আর ন্যাচারালি বান্ডেলড, এখানে কথাটা আছে দেখো, ন্যাচারালি বান্ডেলড, মানে বান্ডেল মানে কি একসাথে হয়েছে, তার ন্যাচারালি বান্ডেলড, তারা একসাথেই হয়েছে, তাকে আলাদা করে বিক্রি হয় না সার্ভিস। ট্রেন তোমায় কোনোদিন শুধুমাত্র খাবার দেবে না, ট্রেনের মধ্যে উঠে তুমি খাবার খেয়ে চলে আসবে, এটা হবে না। তুমি কোনোদিন কোনো হোটেলে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শুধু ব্রেকফাস্ট খেয়ে চলে আসবে, এটা হয় না। এরা ন্যাচারালি বান্ডেল, মানে এরা একসাথেই সাপ্লাই হয়ে থাকে, লোকে এইটাই জেনে আছে যে এগুলো একসাথে সাপ্লাই হয়। তাই এই সমস্ত জিনিসের উপর তোমার কি হবে, জিএসটি রেট একই হবে। ধরুন একটা তুমি বাইক কিনছো, বাইক, বাইকে দেখো কিছু আয়রন থাকে, কিছু টায়ারও থাকে, মানে টিউব টাইপের, মানে ওই তোমার টায়ার টিউব এইসব টাইপের। আয়রনের উপর আলাদা জিএসটি রেট, আর টায়ারের উপর আলাদা জিএসটি রেট হয়, কারণ দুটো আলাদা জিনিস। বাট তুমি যখন বাইক কিনছো তখন কি তোমার হিসাব থাকে যে টায়ারের জন্য এত টাকা, তার উপর জিএসটি এত টাকা পড়লো, তোমার প্লাস্টিক বা নাইলন যে ফাইবার গুলো, তার জন্য এত টাকা, তার উপর জিএসটি রেট এত টাকা পড়লো, মেটাল জিনিসগুলোর উপর জিএসটি রেট এত টাকা পড়লো, গ্লাসের উপর এত টাকা পড়লো, এরকম করা হয় কি না। টোটাল বাইকের যা দাম হবে তার উপর জিএসটি রেট একবারে চাপানো হয়, সেটা হচ্ছে বাইকের জিএসটি রেট, যেটা হচ্ছে 28%, যদি তোমার এক্সক্লুসিভ বাইক, সরি, লাক্সারি বাইকের মধ্যে পড়ে বা একটু হাই সিসি হয়। আমার মনে হয় লো সিসি তো তোমার 28%ই চলছে। এনিওয়ে, তো মেন জিনিসটার জিএসটি রেট এখানে অ্যাপ্লিকেবল হয়।
আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কি জিনিস, একটাকে ছাড়া অন্যটা আলাদা করে বিক্রি হয় না মার্কেট, মানে বিক্রি করা যায় না বা বিক্রি করে না। সাধারণত এরা একসাথেই বিক্রি হয়, যেমন টায়ার আর গাড়ি। তা বলে কি টায়ার আলাদা করে দোকানে পাবে না? পাবে, বাট জেনারেলি গাড়ি দিচ্ছে মানে সে তোমার টায়ারটা দেবেই, ট্রেনে চড়াচ্ছে মানে সে খাবারটা দিচ্ছে, এটা নর্মাল ব্যাপার, কোনো অ্যাবনর্মাল ব্যাপার না। এখানে কি বলতে হবে, হোয়ার, তো এইটা গেল। এবার আসছি এখানে লেখা নেই, তাও আমি আসছি তোমার কম্পোজিট সাপ্লাই পরে আমি আসছি তোমার মিক্সড সাপ্লাই। মিক্স সাপ্লাই মানে হচ্ছে যেখানে তোমার দু তিনটে প্রোডাক্ট একসাথে দেওয়া হচ্ছে, বাট একসাথে না দিলেও চলতো, কোনো অসুবিধা নেই। একসাথে না দিলেও চলতো, মানে সেরকম নয় কি যে একসাথে দিতে হবে। যেমন ধরে নাও, আমি ক্যাডবেরির যে বিগ প্যাক গুলো আছে, সেখানে কিছু জেমস দিয়ে দেওয়া হয়, কিছু 5 স্টার দিয়ে দেওয়া হয়, কিছু এই দেওয়া হয়, কিছু ওই দেওয়া হয়। তো এগুলো কি ম্যান্ডেটরি যে একসাথে বিক্রি করতে হবে? কেননা জেনারেলি এগুলো একটা করে বিক্রি হয়, তুমি তোমার কাস্টমারকে আলাদা একসাথে প্যাক করে বিক্রি করছো, তো আমি তাতে কি করব? এবার ধরে নাও তোমার 5 স্টারের উপর 5% জিএসটি চলে, ধরে নাও সবার উপর একই চলে, বাট আমি ফর এক্সাম্পল বলছি। ডেয়ারি মিল্কের উপর 12% জিএসটি রেট চলে, তারপর ধরো নাও জেমসের উপর ধরো নাও 18% জিএসটি রেট চলে। তো এরকম কয়েকটা জিএসটি রেটের প্রোডাক্ট তুমি একসাথে বিক্রি করছো, যেগুলো কিনা তুমি চাইলে আলাদা বিক্রি করতে পারতে বা অপশন আছে, বা এরা ন্যাচারালি জেনারেলি এরা বান্ডেল নয়, এরা একসাথে যে বিক্রি হবে তার কোনো মানে নেই। তুমি ইচ্ছা করে নিজের চেষ্টায় বিক্রি করছো, তুমি ইচ্ছা করে করছো, এরা অ্যাকচুয়ালি ন্যাচারালি বান্ডেল, এরকম কোনো প্রশ্ন নেই। সেই সমস্ত ক্ষেত্রে জিএসটি রেট কি হবে, এইগুলোর বেসিক প্রাইসগুলোকে নেওয়া হবে, যোগ করা হবে। ধরে নাও সবকটা 100 টাকা করে দাম, তাই চারটে প্রোডাক্ট 400 টাকা টোটাল বিল হলো। এবার যখন তুমি জিএসটি অ্যাপ্লাই করবে, তখন তো প্রতিটা প্রোডাক্টের মানে 400 টাকার মধ্যে প্রতিটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের জিএসটি রেট। সেখানে তুমি কোন জিএসটি রেটটা দেবে? ওই যে 5%, 12%, 28, 18, যা যা জিএসটি রেটের মাল তুমি একসাথে বান্ডেল করে বিক্রি করছো, যেটা কিনা ন্যাচারালি বান্ডেল নয়, সেই সমস্ত প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্টের জিএসটি রেট সব থেকে হাই বা ম্যাক্সিমাম জিএসটি রেট, সেই জিএসটি রেটটি অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই বক্সে ধরে নাও 5%-এর প্রোডাক্ট আছে, 12%, 28%, 18%। এই চারটে প্রত্যেকটা 100 টাকা করে দাম হলে 400 টাকা দাম হচ্ছে, প্লাস জিএসটি তুমি চার্জ করবে কি 28%-এর। তাহলে কম্পোজিট সাপ্লাই আর মিক্সড সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য কি হলো? কম্পোজিট সাপ্লাইতে তোমার ন্যাচারালি বান্ডেলড, মানে ইন জেনারেল আমরা সবাই জানি ওগুলো একসাথেই আসে সার্ভিস, আলাদা হয় না। আর মিক্সডের ক্ষেত্রে জোর জবরদস্তি তুমি সেগুলোকে একসাথে প্যাকিং করে বিক্রি করছো, একসাথে প্যাক করে বিক্রি করছো। কম্পোজিট সাপ্লাই ক্ষেত্রে যেইটা তোমার মেন প্রোডাক্ট, দুটো বা তিনটে বা চারটে যটা প্রোডাক্টে তুমি একসাথে বিক্রি করো না কেন, তার মধ্যে একটা প্রোডাক্ট তো মেন হতেই হবে, যার জন্যই বাকিগুলো তুমি সাপ্লাই করছো, যার সঙ্গে তুমি বাকিগুলো সাপ্লাই করছো, সেই মেন প্রোডাক্টের যা জিএসটি রেট সেটাই অ্যাপ্লিকেবল হয়। মিক্সড সাপ্লাইয়ের ক্ষেত্রে তুমি যে যে প্রোডাক্টগুলো তুমি একসাথে বান্ডেল করে সাপ্লাই করছো, সেই প্রোডাক্টগুলোর মধ্যে সব থেকে হাইয়েস্ট জিএসটি যার উপর চার্জ হওয়া দরকার, সেই রেটটাই তোমার টোটালের উপর চার্জ হয়, মানে এখানে তোমার লস। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা? ভেরি গুড। কনসিডারেশন মানে কি বলতে আছে? কনসিডারেশন মানে কি? কনসিডারেশন মানে হচ্ছে প্রতিদান। কনসিডারেশন মানে হচ্ছে প্রতিদান। যেমন আমি তোমাকে ধরে নাও একটা সাইকেল দিচ্ছি, খুব সুন্দর একটা সাইকেলের ছবি আঁকলাম, ঠিক আছে, কে চালাবে আমাকে বলবে, হ্যাঁ, সিটটা এঁকে নিয়ে একটা আমি, বাহ এত সুন্দর সাইকেল। তার বিনিময়ে তুমি আমাকে দিলে 5000 রুপিস। এই যে বিনিময়ে তুমি আমায় কিছু দিলে, এই বিনিময়ে কিছু দেওয়া জিনিসকে বলা হয় কনসিডারেশন। মানে একটার পরিবর্তে যে অপর তুমি যে মূল্য আমাকে দিলে বা বিনিময় যা দিলে, মূল্য কথাটা আমি সবসময় বলবো না, কারণ কনসিডারেশন মানে সবসময় টাকা নয়। তাই বিনিময়ে তুমি আমায় যা দিলে সেটাকে বলা হয় কনসিডারেশন। কনসিডারেশন এবার আমি লয়ের ভাষায় পড়ি, কি বলছে? এনি পেমেন্ট মেড অর টু বি মেড, যে কোনো পেমেন্ট যেটা করা হবে বা করা হয়েছে, where in money or otherwise, টাকাতেও করতে পারো বা অন্য কোনো কাজ হিসাবেও করতে পারো, in response to the inducement of supply of goods or both, whether by recipient or by any other person, but shall not include subsidy given by the government or state। তো এই কথাটা বাদ দিয়ে দাও, ধরে নাও, তাহলে কি বলছে,
যে কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তির থেকে তুমি সাপ্লাই কাউকে কাউকে মাল দিচ্ছ, ধরো না তুমি বি, এ কে তুমি মাল দিচ্ছ, তাহলে এ তোমার মালের পরিবর্তে তোমায় যা দেবে সেটা মানিও হতে পারে বা অন্য কিছুও হতে পারে, অথবা এর ইনস্ট্রাকশন বা অন্য কোনো কারণেতে অন্য কেউ যদি তোমাকে দেয় বা সি দিল, এ না দিয়ে সি তোমায় দিল, কেন দিল? এই যে তুমি এ কে মালটা দিয়েছিলে, তাহলে এ কে মাল দেওয়ার জন্য এ বা অন্য কোনো ব্যক্তি তোমায় যদি কোনো কিছু পেমেন্ট করে, সে পেমেন্ট তোমার ইন ক্যাশ হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেই পেমেন্ট বা সেই একে বলা হবে তোমার কি, কনসিডারেশন। বি পয়েন্টে কি বলছে? দ্য মানিটারি ভ্যালু অর অ্যাক্ট অর ফরবিডেন্স ইন রেসপেক্ট অফ অ্যাক্ট সাপ্লাই বোথ দ্য স্পেন্ড, আচ্ছা এটাও কি বলছে? এবার বলছে এটা তো বললাম ক্যাশ অর আদার, ক্যাশ অর আদার মানে ক্যাশ, ব্যাংক, আমি চেক এসব বলতে আছি। আবার বলছে যদি আবার আবার ঘটনা শুরু করে, এ যদি কোনো মাল বিক্রি করলো বি কে, আর সি বি কে মাল বিক্রি করলো, এখন বি টাকা মানিতে না দিয়ে মানে টাকায় না দিয়ে বি কি করলো, বি এ বি কে ধরুন একটা অ্যাটাচি বা সুটকেস বিক্রি করলো, সুটকেস বিক্রি করলো, তার বিনিময়ে বি এ কে ধরে নাও কি দিল, একটা সাইকেল দিয়ে দিল, বি এ কে সাইকেল দিয়ে দিল, তাহলে সে সাইকেল দিল, কোনো পেমেন্ট টাকা দিল কি, দিল না, তাহলে সে সাইকেলের যে মার্কেট ভ্যালু হবে বা তার যে মানিটারি ভ্যালু হবে সেটাকে বলে নেওয়া হবে কনসিডারেশন। মানে এ একটা মাল দিল, বি তার পরিবর্তে তাকে টাকার বদলে একটা প্রোডাক্ট ধরে দিল, তো সেই প্রোডাক্টের যে মার্কেটেবল ভ্যালু, মার্কেটে যে ভ্যালু চলছে বা তার যে ভ্যালু, সেই ভ্যালুকেই বলা হবে কনসিডারেশন। এক্সকিউজ মি। তো এই জন্য বলছে মানিটারি ভ্যালু অফ এনি অ্যাক্ট অর ফরবিডেন্স, এনি অ্যাক্ট অফ ফরবিডেন্স, এনি অ্যাক্ট অর ফরবিডেন্স ইন রেসপেক্ট অফ এনি রেসপন্স। আচ্ছা অ্যাক্ট অফ ফরবিডেন্স মানে কি, এটাও বলা যাক। ধরে নাও অ্যাক্ট অফ ফরবিডেন্স, ঠিক আছে, সাপ্লাই কাকে বলা হবে? হুম, আমি এ আর বি হচ্ছে একটা ছেলে, এবার আমি এখানে কনসালটেন্সির কাজ করছি, বিও ঠিক করেছে আমার ঠিক পাশেই একটা দোকান ভাড়া নিয়ে কনসালটেন্সির কাজ শুরু করেছে। এ কি করছে, এ কাজ করছে, বিও সেই শুরু কাজ সেম কাজ শুরু করেছে। আমি বি কে বললাম, দেখ ভাই কেন মার্কেট খাচ্ছিস, দুনিয়াতে এত বড় জায়গা আছে, তুই এখানে কেন ব্যবসা খুলেছিস ভাই, কি লাভ হবে? তখন বি বললো, দাদা আমি চলে যেতে পারি, আমি তোমার রাস্তার পথের কাঁটা, আমি খুব কষ্ট দুঃখিত, কষ্ট পেয়েছি, আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। দেখো এইটাই হচ্ছে গল্প, অ্যাক্ট অর ফরবিডেন্স। ফরবিডেন্স মানে কোনো কিছু না করা, ও কোনো ব্যবসা না করার জন্য আমার থেকে টাকা নিল। লোকে কি হয়, আমি তোমাকে বললাম এই তুই এখানে কাজ কর তোকে টাকা দেবো, আর আমি ওকে কি বললাম, এই তুই এখান থেকে চলে যা, এখানে কোনো কাজ করিস না, তাহলে তোকে আমি টাকা দেবো। তাই যদি আমি কাউকে বলি এই তুই কোনো কাজ কর তারপরে আমি তোকে টাকা দেবো, সেটাকে বলে অ্যাক্ট। যদি কোনো অ্যাক্ট করিস, অ্যাকশন নিস, তবে আমি তোকে টাকা দেবো। আর যদি এরকম হয় যে তুই এখানে কাজ করবি না তার জন্য আমি তোকে টাকা দেবো, ফরবিডেন্স। ধরে না একটা এমপ্লয়, কোম্পানি একটা এমপ্লয়কে বললো যে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, কোম্পানি ধরনের এমপ্লয় ধরনের রেজিগনেশন দিচ্ছে, কোম্পানি বললো তুই আমায় ছেড়ে চলে আসছিস যা, আমার কোনো আপত্তি নেই, বাট তুই আমাকে এক কাজ কর, আমি তোকে 10 লাখ টাকা দেবো, তার বিনিময়ে তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তুই আমার কোনো কম্পিটিটরের কাছে গিয়ে কাজ করবি না। মানে আমি ধরে নাও কোম্পানি ছাড়বো, কোম্পানি আমার শেষে আমায় বললো যে দেখ তুই যা, তোকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, কিন্তু তোকে একটা প্রমিস করতে হবে, লিখিত এগ্রিমেন্ট করতে হবে, তুই আমার মতো মানে আমার যে কম্পিটিটর, আমার যে রাইভাল কোম্পানিগুলো আছে তাদের কাছে গিয়ে কোনো কাজ করবি না। কেননা সে যদি তার আমার রাইভাল কোম্পানির কাছে কাজ করে আমার বিপদ, বিকজ সে আমার সব বিজনেস সিক্রেট জানে। তো একে বলা হয় কি, একে কি বলা হয়, ফরবিডেন্স, মানে কিছু কাজ না করার জন্য টাকা দেওয়া। এবার বলছে কি, কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস,
any supply of goods which is provided or agreed to be provided continuously on recurring basis under a contract, whether or not by means of wire, cable, pipeline, or whichever earlier involves in recipient regular periodic basis and includes supply of services government may subject to such condition as may be. তো কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস মানে সিম্পলি একটা কথা বলতে আছে, তোমার সাথে ধরো নাও আমার কন্ট্রাক্ট হয়েছে যে আমার যা যা মাল লাগবে তুমি আমায় পাঠাবে। এখন সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হলো, সারা বছরের কন্ট্রাক্ট হয়েছে বা ধরুন 6 মাসের কন্ট্রাক্ট হয়েছে, যা যা চাইবো পাঠাবো, একবারে বিল দিয়ে দিবি, ঠিক আছে, আর শুধু একটা নোট দিয়ে যাস। তো 5 লাখ ইউনিটের তৈরি হয়েছে, 5 লাখ ইউনিট। এখন প্রথম মাসেতে 1 লাখ পাঠালাম, দ্বিতীয় মাসেতে 1 লাখ পাঠালাম, দ্বিতীয় মাসেতে আরো 2 লাখ ইউনিট পাঠাতে 3 লাখে হলো, তৃতীয় মাসে আরো 2 লাখ ইউনিট পাঠালাম, এই করে 5 লাখ ইউনিট পাঠালাম। তো এই যে কন্টিনিউয়াসলি একটা প্রজেক্টে আমি মাল পাঠাচ্ছি বা একটা সিঙ্গেল অর্ডারের এগেনস্টে একটা সিঙ্গেল প্রমিসের আন্ডারে যে মাল পাঠাচ্ছি কন্টিনিউয়াসলি, একেই বলা হয় কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস। একে কি বলে কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস, মানে কন্টিনিউয়াসলি আমি পাঠিয়ে যাচ্ছি। তো এইটা নর্মাল গুডসের মধ্যে পার্থক্য কি, নর্মাল ক্ষেত্রে কি হয়, আমি যখন প্রথমে 1 লাখ ইউনিট পাঠালাম তখনই তোমার একটা ইনভয়েস বা বিল দিয়ে দেবো যে ভাই এটা একটা বিল, যে বিলের নাম্বার ধরে নাও 2 নাম্বার বিল হলো সেটা। সেকেন্ড যে প্রোডাক্টটা আমি পাঠাবো 2 লাখ টাকা, 2 লাখের মেটেরিয়াল, সেটার জন্য আমি আরেকটা ইনভয়েস দেবো যেটা হবে 3 নাম্বার ইনভয়েস। তারপরে যে মাল আমি পাঠাবো সেটার জন্য আবার আলাদা ইনভয়েস হবে, 4 নাম্বার ইনভয়েস। তো এইটা হচ্ছে নর্মাল সাপ্লাই। আর কন্ট্রাক্ট বেস কন্টিনিউয়াস সাপ্লাই মানে কি, মানে নর্মাল কন্টিনিউয়াস সাপ্লাই মানে কি, যে তোমার সাপ্লাই করেই যাবো, শেষে গিয়ে একটা টাইমে গিয়ে তোমার ফাইনাল বিল দেবো, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কি হয়, শেষে গিয়ে তো ফাইনাল বিল হয় একটা, বাট যখনই তুমি সাপ্লাই একটা করছো তখন তো বিল তুমি দিচ্ছ না, বাট একটা নোট তোমায় দিতে হয় যে দাদা আমি এই মাল পাঠালাম, তার এই ভ্যালু হয়। পরে বিলিং বা হয়তো ভ্যালু তুমি লিখলেও না, বাট কোয়ান্টিটি বা যা হবে তোমার ডিটেলস কিন্তু একটা সামারি তোমায় দিয়ে দিতে হয়, আদারওয়াইজ তোমার হিসাবে থাকবে না তুমি কি কি মাল পাঠাচ্ছ। অ্যাকাউন্ট সামারি তোমাকে যখনই মেটেরিয়াল দিচ্ছ দিয়ে দিতে হবে। বিল নয় পরের কোনো ডেটে তুমি জেনারেট করলে কোনো অসুবিধা নেই, বাট তুমি যখন মাল পাঠাচ্ছ তখন একটা ডিটেলস স্টেটমেন্ট তোমায় পাঠাতে হবে যে আমি এই মাল পাঠালাম, তার এত এত করে ভ্যালু হয়। কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস মানে কি, দেখো সেম জিনিস, আগেরটা গুডস ছিল এখনটা সার্ভিস হবে। আর সাপ্লাই অফ সার্ভিস হুইচ ইজ প্রোভাইডেড অন এগ্রি টু বি প্রোভাইডেড কন্টিনিউয়াসলি অন রিলেভেন্ট অন রিকারিং বেসিস, রিকারেন্ট বেসিস, রিকারেন্ট মানে বারবার জেনারেট হবে, রিকারেন্ট আন্ডার আ কন্ট্রাক্ট ফর দ্য পিরিয়ড এক্সিডিং দ্য 3 মান্থ। তো 3 মাসের বেশি যদি তোমার এরকম কন্ট্রাক্ট থাকে যে একটা কন্ট্রাক্টের আগেনস্টে বারবার তুমি সাপ্লাই সার্ভিস করবে, যে কন্ট্রাক্টের ভ্যালিড এক্সিডিং 3 মান্থ, 3 মান্থের বেশি হবে, উইথ পিরিয়ডিক পেমেন্ট অব্লিগেশন। পিরিয়ডিক পেমেন্ট অব্লিগেশন মানে হচ্ছে মাঝে মাঝে পেমেন্ট করতে হবে, একটা টাইম নির্দিষ্ট টাইম ছাড়া ছাড়া। অ্যান্ড ইনক্লুড সাপ্লাই অফ সার্ভিস আর গভর্নমেন্ট সার্ভিস অ্যাজ সাচ গভর্নমেন্ট মে সাবজেক্ট, মানে গভর্নমেন্ট যা যা বলবে সেরকম সার্ভিস। তো বলছি তাহলে এখানে কি হবে, এখানে 3 মান্থের বেশি টাইম ধরে কন্ট্রাক্টটা হবে। তুমি যে প্রোডাক্টগুলো দিচ্ছ বারবার রেকারিং বেসিসে, মানে বারবার দিচ্ছ সেই সার্ভিসগুলো দিচ্ছ, 3 মান্থের বেশি টাইমের জন্য হতে হবে। তারপরে কি পিরিয়ডিক পেমেন্ট, মানে মাঝে মাঝে বা একটা টাইমের মধ্যে পেমেন্ট তোমার আসতে হবে, মাঝে মাঝেও আসতে পারে বা শেষেও আসতে পারে, ঠিক আছে। পিরিয়ডিক মানে একটা ঠিক টাইমে, এরকম নয় কি মাল যাচ্ছে তার উপর পেমেন্ট করছো, একটা টাইম ছাড়া ছাড়া যাই আসুক তার টোটাল করে একটা পেমেন্ট করা হবে, এরকম যদি হয়। আর সাপ্লাই যদি সার্ভিস করে থাকো দেন তাকে কন্টিনিউয়াস সাপ্লাই বলা হবে। ফিক্সড এস্টাবলিশমেন্ট, আমি একটু আগে বলছিলাম না, ফিক্সড প্লেস অফ বিজনেস বা ফিক্সড এস্টাবলিশমেন্ট মানে কি বলছে, a piece, a place other than registered place of business which is characterized by a sufficient degree of performance and suitable structure in the terms of human and technical resources to supply or receive and do receive its own needs, or to supply service or to receive and use services on own need. তো ফিক্সড এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝায়, দেখো একটা বিজনেস আমার আছে, আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিরই কথা বলি। সেই কোম্পানির ব্যাপারে হচ্ছে কি, আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে হেড অফিস, সেটা হচ্ছে কলকাতাতে, যেটাকে রেজিস্টার্ড অফিস বলা হয়। যখন জিএসটি আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেটাকে রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস বা প্লেস অফ বিজনেস, মেন প্লেস অফ বিজনেস হিসাবে কাউন্ট করা হয় কলকাতাটাকে। তো কি হচ্ছে দেখো, এটাই বলছি এখানে যে রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস,
রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস হিসেবে কাউন্ট করা হয়, তো কলকাতা। বাট আমাদের শালিমার যেটা হচ্ছে তোমার এতে হাওড়াতে, সেখানেও একটা ফ্যাক্টরি আছে, সেখানে একটা ফ্যাক্টরি যেখানে মাল তৈরি হয় বা যেখানে মাল আমাদের ছাড়া হয় আসলে। এবার আমি তো একটা অলরেডি অ্যাড্রেস রেজিস্টার করে ফেলেছি, যেটা কিন্তু কলকাতার অ্যাড্রেস, যেটাকে আমি রেজিস্টার্ড অফিস বলছি বা রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস বলছি। বাট আমার কিন্তু আরো একটা প্লেস অফ বিজনেস আছে যেখানেতে আমার মাল যাচ্ছে বা যেখানেতে আমার অপারেশন চলছে। একই কোম্পানি দুটো জায়গায় কাজ চলছে, একই কাজ চলছে, সেটা হচ্ছে শালিমারেতে। তো এই শালিমারকে বলা হবে ফিক্সড এস্টাবলিশমেন্ট, কেননা এইটা একটা এস্টাবলিশমেন্ট যেখান দিয়ে আমার কাজকর্ম চলছে, আর এইটা আদার দেন রেজিস্টার্ড এস্টাবলিশমেন্ট, তাকে ফিক্সড এস্টাবলিশমেন্ট বলা। এটা ফিক্সড এস্টাবলিশমেন্ট হয়ে গেল, আর এটা রেজিস্টার্ড এস্টাবলিশমেন্ট। তাহলে কোনো কোম্পানি যদি রেজিস্টার্ড এস্টাবলিশমেন্ট থাকা সত্ত্বেও অন্য কোনো জায়গায় গিয়ে কাজকর্ম করে বা লং টার্মে কাজকর্ম করে বা ওখান থেকে মাল বিক্রি করে, সেই প্লেসটাকে বলা হবে কি তোমার ফিক্সড এস্টাবলিশমেন্ট। তাহলে তার একটা কেন, দুটো ফিক্সড এস্টাবলিশমেন্ট থাকতে পারে, তিনটে থাকতে পারে, তাই তো, বা রেজিস্টার্ড অফিস একটাই হবে। তাই এখানে বলছে প্লেস, একটা প্লেস আদার দেন রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস, মানে রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস ছাড়া এমন একটা প্লেস which is characteristic by a sufficient degree of performance, যেখানে কাজকর্ম বেশ মোটামুটি সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট কাজকর্ম হচ্ছে, সুইটেবল স্ট্রাকচার ইন টার্ম অফ টেকনিক্যাল রিসোর্স সাপ্লাই অফ সার্ভিস, মানে যেখান থেকে তোমার সার্ভিস, মানে যা সার্ভিস বা প্রোডাক্ট যা হচ্ছে সেটা সাপ্লাই করার তোমার ইনফ্রাস্ট্রাকচার আছে, অর টু রিসিভ বা সাপ্লাই অফ সার্ভিস রিসিভ করার ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই সমস্ত এরিয়াকে বলা হয় ফিক্সড এস্টাবলিশমেন্ট। এবার আসছি গুডস। গুডস মানে কি বলা হয়? এভরি কাইন্ড অফ মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি মানে হচ্ছে এমন একটা প্রপার্টি যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। যেমন ধরে নাও বাইক, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। যেমন ধরে নাও আহ, যেমন কি ধর ল্যাপটপ, ডেস্কটপ, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তো এনি কাইন্ড অফ মুভেবল প্রপার্টি আদার দেন মানি, মানিও আমার প্রপার্টি, মানিকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, বাট মানিকে গুডস বলা হয় না। আদার দেন মানি এটা বলা মানে হচ্ছে মানি গুডস নয়। তাহলে সব ধরনের মুভেবল প্রপার্টি কেবলমাত্র মানি আর সিকিউরিটিস ছাড়া, সিকিউরিটি মানে হচ্ছে শেয়ার, ডিবেঞ্চার, এইসব ব্যাপার। তো সব ধরনের মুভেবল প্রপার্টি শুধুমাত্র মানি আর সিকিউরিটিস ছাড়া, বাট ইনক্লুডস, বা কিন্তু তার মধ্যে আরো অ্যাড হয় কি, আচ্ছা এটা ছেড়ে এই লাইনটা পরে বলছি। থিংস attached formatting parallel are agreed to be served before or under the contract of supply। তো মুভেবল প্রপার্টি যেটা কিনা তোমার মানি নয়, এমন কোনো মুভেবল প্রপার্টি যেটা কিনা তোমার আন্ডার কন্ট্রাক্ট তুমি সাপ্লাই বা সার্ভিস দেবে, তো সেটাকে বলা হয় তোমার গুডস। মুভেবল প্রপার্টি মানে অবভিয়াসলি তাকে ট্যাঞ্জেবল হতে হবে, দেখা যেতে পারবে, তবে তো সেটা মুভ করতে পারে। তো এমন কোনো প্রপার্টি মুভেবল প্রপার্টি যেটা কিনা তুমি সাপ্লাই করবে, তাকেই বলা হবে গুডস। এবার কি বলছে দেখো, মুভেবল প্রপার্টির মধ্যে কি পড়ছে না, মানি আর সিকিউরিটিস, বাট কি কি পড়ছে, অ্যাকশনেবল ক্লেম, গ্রোয়িং ক্রপস, গ্রাস অ্যান্ড থিংস অ্যাটাচ টু ফর্মিং পার্ট অফ ল্যান্ড। কি বলছে মুভেবল প্রপার্টির মধ্যে আর কি 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 পড়ছে, অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেম মানে হচ্ছে বিদেশি মুদ্রা বা এমন কোনো ক্লেম, বা ধরে নাও তোমার বিলস অফ এক্সচেঞ্জ, বা ধরে নাও এমন কোনো প্রোডাক্ট যেটাকে তুমি অ্যাকশনেবল ক্লেম করা যায়, মানে তোমার ক্লেম করতে পারো তুমি, যার থেকে তুমি টাকা আদায় করতে পারো, ঠিক আছে। গ্রোয়িং ক্রপ মানে ধরে নাও ধান ক্ষেত, ক্ষেতের মধ্যে ধান পড়ে আছে সেইগুলো। গ্রাস, গ্রাস মানে ঘাস। অ্যান্ড থিংস অ্যাটাচ টু অর ফর্মিং পার্ট অফ ল্যান্ড, মানে যেটা ল্যান্ডের মধ্যে অ্যাটাচ করা আছে, সেটাকেও তোমার গুডস হিসেবে ধরা হয়। এবার এইটা কেন আলাদা করে দিচ্ছে, দেখো কোনো প্ল্যান্ট বা তোমার কোনো ধান যদি মাটির সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে সেটা কিন্তু ইমুভেবল প্রপার্টি হয়ে যায়। কখন সেটা মুভেবল প্রপার্টি হবে, যখন এটা কাট করে দেওয়া হবে। তাই বলতে চাইছে ধান, আমার নর্মাল বুদ্ধি বলবে যখন ধান কাট হয়ে গেছে তখন সেটা মুভেবল হয়, বাট এরা বলছে কি
ধান কাট না হলো ফর্মিং দ্য পার্ট অফ ল্যান্ড, মানে ল্যান্ডের মধ্যেই আছে, সেই সময় তো তাহলে মুভেবল নয়, ইমুভেবল হয়ে গেল, বাট তাকেও গুডস হিসেবে ধরা হবে। তাহলে নর্মাল তো মুভেবল যা হোক, তোমার দরজা, খাট, বাইক, সাইকেল, পাখা, ঠিক আছে, মোবাইল, যাই হোক, যা যা মুভেবল প্রপার্টি আছে যেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, বাট যেগুলোকে দেখা যায় সেইগুলো তো হলেই হলো। তার সঙ্গে যদি তোমার জমির মধ্যে কোনো ক্রপস বা ফসল, শস্য যদি হয়, অর কি হয়, অর থিংস, অর গ্রাস, ঘাস, যাই হোক, সেগুলো যদি তোমার মাটির মধ্যে ইভেন অ্যাটাচ আছে, এই অবস্থাতেও তাকে বলা হবে গুডস। অ্যাটাচ না থাকলে তো গুডস এমনিই হয়ে যাবে, কারণ মুভেবল হয়ে যাচ্ছে, বাট অ্যাটাচ করা থাকা সত্ত্বেও তাকে গুডস বলা হবে। ইন্ডিয়া, ইন্ডিয়া মিন্স কি? The territory of India as referred Article 1 constitute the territory waters, sapped and sub-oil underlying water, continental shelf, exclusive economic zone, and other maritime zone refer to a territorial water, continental shelf, exclusive economic zone, and marine zone, and space above the territory and territorial water. তো সিম্পলি কথা কি বলতে চাই বুঝে না। ইন্ডিয়া বলতে বোঝায় ইন্ডিয়ার ল্যান্ড মাস। এটা ধরো না, ইন্ডিয়া খুব বাজে ছবি এঁকেছি, ঠিক আছে, আমায় কেউ দেশদ্রোহী বলো না ভাই, আমি খুব বাজে ছবি এঁকেছি, এটা ধরো না ইন্ডিয়া। এই ইন্ডিয়া যে ল্যান্ড মাস, এটাকে তো ইন্ডিয়া বলাই হয়। তার সঙ্গে জমি আছে, সেই জমি থেকে একটা ডিস্টেন্স, মানে একটা সার্টেন ডিস্টেন্স অবধি, সেটা ইন্ডিয়ার পার্টেই পড়ে। এর উপরে যে হাওয়া, ইন্ডিয়ার উপর বা এই যে ওয়াটারের উপর, এর উপরে উপর 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 পুরো হাওয়া যে অ্যাটমসফিয়ার আছে, সেটাও ইন্ডিয়া। এর মাটির নিচে যা আছে সেটাও ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া বলতে কি বোঝায়? ইন্ডিয়া যে ল্যান্ড মাস, মানে যেটা তোমার স্থলভূমি, সেটাও ইন্ডিয়া। তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সের যে তোমার ওয়াটার বডিজ, ধরে নাও 200 নটিক্যাল মাইলস, আমি এটা তোমার পরে বোঝাবো যখন তুমি, আচ্ছা তোমাদের বুঝিয়ে দিয়েছি অলরেডি। তোমাদের যে কাস্টমস এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, সেই কাস্টমস এর ভিডিওতে আমি ডিটেলে বলেছিলাম ইন্ডিয়া কি। তোমার 24 নটিক্যাল মাইলস, 12 নটিক্যাল মাইলস এরকম ছিল। তো 12 নটিক্যাল মাইলস অব্দি তোমার যতখানি যে ডিস্টেন্স থাকবে, সেটা ইন্ডিয়া। কেন ইন্ডিয়া? দীঘার বর্ডার থেকে তুমি যদি যদি তোমার ওয়াটার ইন্ডিয়া না হতো, দীঘা সমুদ্র ইন্ডিয়া হতো না, ওকে বলো তো ফরেন ওশন। আর দীঘা তো সমুদ্র আছে, ওটা সমুদ্র। আর ওটা তো তোমার কোস্টাল এরিয়াতে আছে, পুরো সাইডে আছে, তো সেটাকে তোমার ইন্ডিয়া বলা যেত না। তুমি দীঘাতে পা দেওয়া মানে তুমি ফরেন এরিয়াতে চলে গেছো, তা নয়। তাই ইন্ডিয়ার ল্যান্ড মাস প্লাস একটা সার্টেন ডিস্টেন্স অব্দি তার ওয়াটার, যে সমুদ্র যেটা আছে, সেটাও ইন্ডিয়া। ইন্ডিয়ার এয়ার, মানে এই যে এই পুরো এরিয়াটা, এই পুরো এরিয়ার উপরে যা এয়ার বা যা যা আছে, সব ইন্ডিয়া। এর মাটির তলায় যা যা আছে, তেল খনি যাই বলো, সবই ইন্ডিয়া। ইন্ডিয়া মানে বুঝতে পারলে কি জিনিস? ইন্ডিয়া। এবারে আসছি ইনপুট ট্যাক্স। ট্যাক্স দু ধরনের হয়, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তোমাকে এত কিছু বুঝতে হবে না, ঠিক আছে? শুধু ইনপুট আউটপুট আমি বুঝেছি, দেখো। আমি যখন কোনো ট্যাক্স, আমি যখন কোনো মাল কিনছি, আমি 500 টাকা দিয়ে মাল কিনছি, আমি একটা বিজনেসম্যান, ঠিক আছে, আমি মাল কিনি আর মাল বিক্রি করি। আমি ধরুন সাইকেল কিনে সাইকেল বিক্রি করি। আমি যখন সাইকেলটা কিনছি, 500 টাকা সাইকেলটার দাম, আর তার উপর আমি 12% রেটে জিএসটি পেমেন্ট করলাম 60 টাকা। তাহলে আমি 500 টাকা দিলাম আর জিএসটি দিলাম 60 টাকা দিয়ে সাইকেল কিনলাম, সাইকেল এলো আমার কাছে। এই যে কেনার সময় আমি যে ট্যাক্স দিলাম তাকে বলা হয় ইনপুট ট্যাক্স। তাহলে কোনো দ্রব্য বা সেবা ক্রয় করার সময় যদি আমি কোনো ট্যাক্স পেমেন্ট করি, সেই ট্যাক্সকে বলা হয় ইনপুট ট্যাক্স। মানে ইনপুট, কোনো জিনিস কেনার জন্য ইনপুট বলা হয় ইনপুট, মানে ভেতরে আসছে। তাহলে কোনো কিছু কেনার সময় বা আনার সময় যে ট্যাক্স পেমেন্ট করি, তাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলা হয়। অন আদার হ্যান্ড, যখন আমি মিস্টার বি সেই মালটাকে 600 টাকাতে লোককে বিক্রি করব, তখন তার থেকে যখন জিএসটি চার্জ করব, তখন তাকে বলা হবে আউটপুট ট্যাক্স।
কেন আউটপুট ট্যাক্স? কারণ আমি মালটা বিক্রি করছি, মালটা বাইরে বার করে দিচ্ছি, মালটা আমার থেকে বাইরে বার করে দিচ্ছি, আউট করে দিচ্ছি। তাই সেই সময় যে ট্যাক্স আমি চার্জ করব তাকে, তাকে বলা হয় আউটপুট ট্যাক্স। তাহলে কোনো মাল পারচেস করার সময় যখন আমি ট্যাক্স পেমেন্ট করি তখন তাকে ইনপুট ট্যাক্স বলা হয়, আর সেল করার সময় যখন আমি ট্যাক্স কালেক্ট করি তখন তাকে আউটপুট ট্যাক্স বলা হয়। বোঝা গেল? তোমাদের জন্য আর কিছু জানার দরকার নেই এখানে। নন ট্যাক্সেবল সাপ্লাই। নন ট্যাক্সেবল সাপ্লাই বলতে এমন কিছু সাপ্লাই বা সেলকে বোঝায়। সাপ্লাই মানে আপাতত তুমি ধরে নাও সেল, বাট সাপ্লাই কিন্তু আরো বড় ডেফিনেশন আছে যেটা আমি পরে শেখাবো। তাহলে সেলই ধরে রাখো। তাহলে এমন কোনো সেল যার উপর ট্যাক্স চার্জ হয় না। ট্যাক্স বলতে আমি ইন দ্য সেন্স বলতে চাইছি জিএসটি চার্জ হয় না, অন্য কোনো ট্যাক্স চার্জ হতেই পারে। তাহলে এমন কোনো প্রোডাক্ট যার উপর জিএসটি চার্জ হয় না, সেই সমস্ত প্রোডাক্টকে সেল করলে তাকে নন ট্যাক্সেবল সাপ্লাই বলা হয়। যেমন অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, মানব পান করা যোগ্য যদি তোমার মদ হয় বা অ্যালকোহল হয়। অ্যালকোহল বিভিন্ন কাজে ইউজ করা যায়, অ্যালকোহল থেকে ওষুধ হয়, অ্যালকোহল থেকে স্যানিটাইজার হচ্ছে, আর সেই অ্যালকোহলই লোকে খাচ্ছে। তাই যেই অ্যালকোহল লোকে নেশা করার জন্য খাবে বা হিউম্যান কনজাম্পশনের জন্য ইউজ করা হবে, সেই অ্যালকোহলের উপর যে ট্যাক্স জিএসটি কোনোদিন চাপানো হয় না। সরকার এতটা ভালো নয় যে জিএসটি না চাপে তোমাকে হেল্প করছে। সরকার এখনো তার উপর সিএসটি আর ভ্যাট চার্জ করে, যে সিএসটি আর ভ্যাটের রেট অনেক হাই, জিএসটির থেকে ডবলেরও বেশি। সরকার জানে যে অ্যালকোহলের উপর যদি আমি জিএসটি চার্জ করে ফেলি তাহলে ট্যাক্সের পরিমাণ কমে যাবে, সরকারের ইনকাম কমে যাবে। ঠিক আছে? তাই অ্যালকোহলের উপরে জিএসটি চার্জ হয় না। আর তাই কারো কোনো প্রোডাক্টের উপর যদি জিএসটি চার্জ না হয় তাকে নন ট্যাক্সেবল সাপ্লাই বলা হয়। আর কি হয়? সেল অফ ল্যান্ড। সেল অফ ল্যান্ডের উপর তোমার কোনো জিএসটি চার্জ করা হয় না। কেন চার্জ করা হয় না? দেখো, সেল অফ ল্যান্ড অ্যাকচুয়ালি গুডস এর ডেফিনেশনের মধ্যেই পড়ছে না। ট্যাক্স কার উপর সাপ্লাই করব? হয় গুডস নয় সার্ভিস। এখন ল্যান্ড তো সার্ভিস হতেই পারে না, বিকজ ল্যান্ডকে ছোঁয়া যায়। সার্ভিস মানে ইনট্যাঞ্জেবল হতে হবে, তাই ল্যান্ড তো সার্ভিস হতেই পারে না। আর ল্যান্ড গুডসও হবে না। কেন গুডস হবে না? কারণ ল্যান্ড, গুডস মানে হচ্ছে মুভেবল প্রপার্টি, আর ল্যান্ড হচ্ছে ইমুভেবল প্রপার্টি। আমি ল্যান্ডকে এইখান থেকে ওইখানে নিয়ে যেতে পারবো না, ল্যান্ডকে এক প্লেস থেকে অন্য প্লেসে ট্রান্সমিট করা যায় না। ল্যান্ড কি? ল্যান্ড তোমার গুডস নয়, বিকজ গুডস মানে মুভেবল প্রপার্টি। তাহলে কেউ যদি গুডস নাই হয় তাহলে তার উপর জিএসটি তুমি কি করে নেবে? কেননা জিএসটি মানেই তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে কোনো প্রোডাক্ট যদি গুডস না হয়, কোনো প্রোডাক্ট যদি সার্ভিস না হয়, তাহলে তার উপর কিসের ট্যাক্স বা কিসের জিএসটি? তাই সেল অফ ল্যান্ডের উপরেতে জিএসটি হয় না। জিএসটি হয় না বলে কি কিছু হয় না? হয়। স্ট্যাম্প ডিউটি হয় বা ল্যান্ড রেভিনিউ হয়, সেখানে কিন্তু অন্য ধরনের ট্যাক্স দিতে হয়, জিএসটি নয়, বাট অন্য ট্যাক্স দিতে হয়। আরেকটা জিনিস এরা মিস করে গেছে, সেটা হচ্ছে 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট। 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর জিএসটি চার্জ করা হয় না। কেন হয় না? এই অ্যালকোহলের মতো সেম রিজন। পেট্রোলের আসল দাম 18 টাকা 20 টাকা এরকম দাম চলে, খুব জোর হলে 30-40 টাকা হবে। যখন খুব দাম ছিল, এখন তো অনেক দাম পড়ে গেছে, বাট তাকে আমাদের কাছে বিক্রি করা হচ্ছে ডবলের থেকে বেশি টাকায়। যেমন যে পাচ্ছে, রাজ্য পাচ্ছে, কেন্দ্র পাচ্ছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার যে যেমন পাচ্ছে ট্যাক্স বসিয়ে বিক্রি করছে, যার ফলে পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। পেট্রোল বিক্রি হয় কিন্তু খুব বেশি পরিমাণে। আজকে আমি ছোট বাইক থেকে শুরু করে একটা বড় বাস সবই পেট্রোলে চলবে। পেট্রোলের সেল হিউজ। তাই এইখানে তো এরা জিএসটি চার্জ করেনি। কেন করেনি? জিএসটি চার্জ করলে পেট্রোলের রেট অনেক কমে যাবে, তাই পেট্রোলের উপর জিএসটি চার্জ করা হয়নি। পেট্রোলের উপর আগেকার টাইমে সিএসটি আর ভ্যাট খুব হাই রেটে চার্জ করা হয়, যাতে করে এর দামটা বেশি হয়, যাতে করে এর থেকে বেশি টাকা ট্যাক্স কালেক্ট করা যায় আর সরকারের মুনাফা অনেক বেশি হোক। তাই 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে 5 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট কি? একটা হচ্ছে তোমার ফুয়েল, ইঞ্জিন ফুয়েল, বা যেটা আমরা নর্মাল পেট্রোল হিসেবে জেনে থাকি, একটা ইঞ্জিন ফুয়েল বা যেটাকে আমরা নর্মাল পেট্রোল হিসেবে জেনে থাকি, সেই ইঞ্জিন ফুয়েল। আর কি? আর হচ্ছে তোমার অ্যাভিয়েশন ফুয়েল, মানে এরোপ্লেনে যেটা ইউজ হয়। ঠিক আছে? ডিজেল। ওকে, ডিজেল। তারপর যে ক্রুড অয়েল, ক্রুড অয়েল মানে বুঝলেন, যেটা র অয়েল।
ক্রুড অয়েল। আরেকটা নাম আমি ভুলে যাচ্ছি 5 নম্বর নামটা, তো আমি পেট্রোলিয়াম বুঝলাম, পেট্রোল, ডিজেল, অ্যাভিয়েশন ফুয়েল মানে যেটা তোমার অ্যাভিয়েশনে কাজ হয়, ক্রুড অয়েল। আরেকটা নামটা পরে মনে পড়লে আমি বলবো। তো এই 5 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট, এই 5 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্টকে তোমার জিএসটিতে আনা হয়নি। আর কাকে আনা হয়নি? অ্যালকোহলকে আনা হয়নি। আর ল্যান্ড তো ভাই এমনিতেই পরের ঘরের লোক, ল্যান্ড তো জিএসটির মধ্যে আসারই কথা নয়। এরপর আসছে কি? পার্সন। পার্সন বলতে কি বুঝি? পার্সন বলতে জিএসটি তে পড়েছিলাম না, ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, কোম্পানি, ফার্ম, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ পার্সন অর বডি অফ ইন্ডিভিজুয়াল, অ্যান্ড কর্পোরেশন এস্টাবলিশ আন্ডার সেন্টার অ্যাক্ট। মানে ধরুন ওই কর্পোরেশন বলতে তোমার মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়, পঞ্চায়েত হয়, এই সমস্ত যে বডিগুলো হয়। অর এনি বডি কর্পোরেট ইনকর্পোরেটেড আন্ডার এনি ল কান্ট্রি আউটসাইড ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে কোনো ল অনুযায়ী যদি কোনো বডি কর্পোরেট তৈরি হয়ে থাকে, any cooperative society or cooperative society, law relating cooperative society, local authorities, central government or state government, person defined under society registration act, society যেগুলো হয় society registration act, trust, every artificial judicial person not falling within any the above, মানে উপরে কিছু the above না হলে every artificial judicial person। এটা তোমরা ট্যাক্সে শিখেছিলে, তো ওই সেম টাইপেরই কিছু অ্যাড হয়েছে, বাট সেরকম বড় কিছু না। পার্সন বলতে কি বোঝায়? পার্সন মানে যে ট্যাক্স দেবে, পার্সন মানে যে ট্যাক্স দেবে তাকেই পার্সন বলা হয়। মানে তার যদি ট্যাক্স দেওয়ার সিচুয়েশন তৈরি হয়, মানে সে এমন সাপ্লাই করছে বা এত টাকা সাপ্লাই করছে যে তাকে ট্যাক্স দিতে হবে, তো তাকেই বলা হয় পার্সন। এখন পার্সন মানেই যে ট্যাক্স দিতে হবে তা নয়। যে পার্সনের ট্যাক্স দেওয়ার লাইবিলিটি হচ্ছে না, আমি ধরে না মাল বিক্রি করছি খুব অল্প পরিমাণে, আমি টিউশন পড়াচ্ছি, বড় বড় যে টিউশন সেন্টারগুলো আছে তারা কিন্তু জিএসটি চার্জ করে, বিকজ তাদের টার্নওভার অনেক বেশি। আমি টিউশন পড়াই অল্প টাকায় পড়াই, আমার টার্নওভার অত বেশি নয়, তাই আমি জিএসটি চার্জ করি না। দুজনেই পার্সন, বাট ও জিএসটি চার্জ করে, আমি করি না, এই হচ্ছে ব্যাপার। তো পার্সন মানে কি? একটা ইন্ডিভিজুয়াল, মানে আমি হতে পারি, একটা হিন্দু আনডিভাইড ফ্যামিলি হতে পারে, কোম্পানি হতে পারে, এই মানে এই সমস্ত ব্যক্তিরা জিএসটি তে নিজেদের নাম রেজিস্টার করাতে পারে, বা এদের এদের উপর জিএসটি লায়াবিলিটি আসতে পারে। প্রিন্সিপাল সাপ্লাই। প্রিন্সিপাল সাপ্লাই মানে কি? Principal supply means any supply of goods which is constitute a predominant element composite supply and which other, যেমন আমি তোমায় বলেছিলাম না, ওই কম্পোজিট সাপ্লাই বলার সময় যখন একসাথে অনেকগুলো প্রোডাক্ট বান্ডেল করে বিক্রি করা হচ্ছে, যেগুলো কিনা ন্যাচারালি বান্ডেলড, তার মধ্যে একটা মেন সাপ্লাই হয় যাকে ঘিরে বাকিগুলো তৈরি হয়েছে, সেই মেন সাপ্লাইকে প্রিন্সিপাল সাপ্লাই বলা হয়। যেমন ট্রেনের তোমার ট্রান্সপোর্টেশনের সাথে লাঞ্চ, ট্রান্সপোর্টেশন হচ্ছে মেন সাপ্লাই, তার সঙ্গে লাঞ্চটা সাবসিডিয়ারি, তাই ট্রান্সপোর্টেশনকে প্রিন্সিপাল সাপ্লাই বলা হবে। ওটাই এখানে বলছে, মিনস দ্য সাপ্লাই অফ গুডস অর সার্ভিস হুইচ কনস্টিটিউট আর প্রিডমিনেন্ট এলিমেন্ট অফ আ কম্পোজিট সাপ্লাই। প্রিডমিনেন্ট মানে যাকে বেস করে তৈরি করা, যে একদম পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার যার আছে, and which can other supply forming part of the composite supplies ancillary, মানে এই কম্পোজিট সাপ্লাইয়ের সঙ্গে চলে আসছে। রিসিপেন্ট মানে কি? রিসিপেন্ট মানে কি? আমি সিম্পল ভাষায় তোমায় বলছি রিসিপেন্ট মানে কি, তারপর লয়ের ভাষায় যাব। সিম্পল রিসিপেন্ট মানে কি? আমি এ মাল বিক্রি করছি বি কে, যে মালটা রিসিভ করছে বি হয়ে গেল রিসিপেন্ট, ঠিক আছে? এবার ধরুন না আমি হলাম, এবার ধরুন না এ ফর অ্যামাজন, যেখানে আমি বি, বি কি করলাম, একটা অর্ডার প্লেস করলাম, আর ওখানে ইনস্ট্রাকশন দিলাম যে মালটা যেন সি এর ঘরে পৌঁছে দেওয়া হয়, বিকজ আমি সি কে অ্যাজ এ গিফট দিচ্ছি। হয়তো অ্যামাজনেতে যে বি কি করলে একটা অ্যামাজনের প্রোডাক্ট দেখলো, যেটা পছন্দ হলো, সেটার জন্য পেমেন্টও করলো, টাকাও দিল, বাট ইনস্ট্রাকশন দেওয়া হলো কি যাতে অ্যামাজন সেটাকে সি এর বাড়িতে ডেলিভার করে দেয়। তাহলে এখানে সি হচ্ছে রিসিপেন্ট, বি নয়, সি হচ্ছে রিসিপেন্ট। মানে যে মাল রিসিভ করছে, যে গুডস অর সার্ভিস রিসিভ করছে, তাকেই বলা হয় রিসিপেন্ট। যে পেমেন্ট করছে সে নট নেসেসারি রিসিপেন্ট। এখানে বি পেমেন্ট, প্রথম ক্ষেত্রে কি ছিল, এ আর বি, এ বি কে মাল দিচ্ছে, বি পেমেন্ট করছে, বি মাল নিচ্ছে, তো এই রিসিপেন্ট পেমেন্টার যাই বলো। বাট সেকেন্ড কেসে কিন্তু একজন পেমেন্ট করছে আর আরেকজন মাল নিচ্ছে, বাট রিসিপেন্ট মানে সিম্পলি যে মাল রিসিভ করে। লয়ের ভাষা আসা যাক, where a consideration is payable for supply of goods or both or person who is liable to pay that consideration.
whether no consideration is payable for the supply of service, the person whom the goods is delivered or made available, whom the possession or use of the goods available, মানে যাকে মালটার পজিশন দেওয়া হচ্ছে, যার কাছে মালটা ডেলিভার করা হচ্ছে, or where no consideration is payable for the supply of service, the person to whom the service is rendered, মানে যাকে সার্ভিসটা দেওয়া হচ্ছে, and any reference to a person to whom a supply is made shall be constructed as reference to the recipient of the supply and shall be include an agent acting as a on behalf of the recipient if such recipient in relation to the goods or service or both। কি বলছে, একজন যদি এজেন্ট হয় যে রিসিপেন্টের হয়ে মাল রিসিভ করছে, তাকেও রিসিপেন্ট বলা যায়। জাস্ট বড় কথা না, এটা ছেড়ে দাও। রিজার্ভ চার্জ, ল ছাড়ো, আমি তোমার ডিরেক্টলি বলছি রিজার্ভ চার্জ কি জিনিস। নর্মালি কি হয়, আমি ধরো না এর কাছে মাল কিনতে গেলাম, ঠিক আছে, এ আমায় মাল দিল আর বিল দিল, বিল হলো 100 টাকা, তার উপরে জিএসটি চার্জ করলো এ 18 টাকা। আমি কি করলাম, এ কে মাল আর জিএসটি দুটো মিলে 118 টাকা পেমেন্ট করে দিলাম। এখন মিস্টার এ কি করবে, মিস্টার এ প্রোডাক্টের দাম যে 100 টাকা সেটা নিজের কাছে রেখে দেবে, আর সেই যে জিএসটিটা কালেক্ট করলো আমার থেকে, ট্যাক্সটা কালেক্ট করলো, সেটা সরকারকে পেমেন্ট করে দেবে। তাহলে অ্যাজ আ বি আমার কি কাজ হলো, আমি পুরো টাকা এক লটে পেমেন্ট করলাম, কাকে, মিস্টার এ কে পেমেন্ট করলাম। মিস্টার এ সেই টাকার মধ্যে নিজের ভাগটা নিজের কাছে রাখলো আর জিএসটির ভাগটা সরকারকে জমা দিয়ে দিল। তাহলে আমি কি ডিরেক্টলি জিএসটি পেমেন্ট করলাম, আমি ইনডিরেক্টলি এর হাতে টাকাটাকে ধরিয়ে দিলাম, একে 100 টাকাও দিলাম 18 টাকাও দিলাম, এ সেটা সরকারের হাতে জমা করলো। এটাকে বলা হয় ফরওয়ার্ড চার্জ। কি বলা হয়, একে বলা হয় ফরওয়ার্ড চার্জ। ফরওয়ার্ড চার্জ, একে বলা হয় ফরওয়ার্ড চার্জ। এবার যদি ঘটনাটা এরকম হয়, এর থেকে আমি মাল কিনলাম 100 টাকা, আমি বি কি করলাম, আমি বি হয়ে একে জিএসটি আর দিলাম না, আমি একে শুধুমাত্র এই 100 টাকাই পেমেন্ট করলাম। তারপর আমি কি করলাম, নিজেই এর উপর তো জিএসটি, সরি আর একটু যেটা বলি, এর হয় প্রোডাক্ট 100 টাকা, এর উপর 18 টাকা জিএসটি হওয়ার কথা, টোটাল 118 টাকা দাম হওয়ার কথা। আমি বি বি কি করলাম, একে 100, সরি একটা জিরো বেশি পড়ে গেছে, 118 কথা। আমি বি কি করলাম, একে 118 টাকা পেমেন্ট না করে একে শুধু 100 টাকা পেমেন্ট করলাম। তাহলে এ আমার থেকে 100 টাকা পেলো, বাকি যে 18 টাকা আমি ডিরেক্ট সরকারকে জমা দিলাম, ঠিক আছে। তো এটাকেই বলা হয় রিভার্স। আর নর্মালি কি হয়, নর্মালি আমার কি উচিত ছিল, একে 118 টাকা দিয়ে দেওয়া, যার মধ্যে এ নিজের 100 টাকা রাখবে আর 18 টাকা সরকারকে পেমেন্ট করে দেবে। এই কেসে কি, এটাকে ফরওয়ার্ড চার্জ বলা হয়। এই কেসে কি হলো, বি একে 100 টাকাই দিল, যেটা পুরোপুরি এ নিজের কাছে রেখে নিল, আর বি নিজে সরকারের কাছে গিয়ে সরকারকে 18 টাকা দিয়ে দিল ট্যাক্সের হিসাবে। তাহলে এটাকে বলা হয় রিভার্স চার্জ। রিভার্স মানে কি, ঠিক উল্টো। ফরওয়ার্ড মানে হচ্ছে নর্মাল, টোটাল পেমেন্ট করা হয়, আর রিভার্স মানে ঠিক উল্টো, ভাই ট্যাক্স তোকে পেমেন্ট করতে হবে না, আমি জমা দিয়ে দেবো। তবে হ্যাঁ, রিভার্স চার্জ আমি চাইলেই কাউকে বলতে পারি না যে এই আমি সরকারকে টাকা জিএসটি পেমেন্ট করব, তোকে দিতে হবে না, তুই শুধু দাম ধর, জিএসটি টাকাটা আমি সরকারকে পেমেন্ট করব। এটা কিন্তু হয় না, এর একটা রুল আছে, এর কিছু প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আর যে সমস্ত রুলের ক্ষেত্রে এই রিভার্স চার্জ হয়, যেখানে সরকার আমাকে অ্যালাউ করে যে আমি ডাইরেক্ট সরকারকে টাকা দেবো, কারো হাত হয়ে টাকাটা যাবে না সরকারের কাছে। পরে রুলগুলো বুঝতে পারবে, বিকজ আরসিএম, একে রিজার্ভ চার্জ মেকানিজম বা আরসিএম বলা হয়, আরসিএম এর উপর একটা নিজেরই একটা চ্যাপ্টার আছে আলাদা। তাহলে আরসিএম মানে কি বুঝলাম, ফরওয়ার্ড চার্জ মানে হচ্ছে যেখানেতে আমি প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের দাম আর জিএসটি দুটো একসাথে মিলিয়ে পেমেন্ট করে দিই, সেটাকে ফরওয়ার্ড চার্জ বলা হয়। আরসিএম এ কি হয়, যেখানে আমি
প্রোডাক্ট কেনার সময় শুধুমাত্র প্রোডাক্টের দাম সেলারকে পেমেন্ট করি, আর জিএসটি টাকাটা আমি ডাইরেক্ট সরকারকে গিয়ে পেমেন্ট করি। তাকে আরসিএম বা রিভার্স চার্জ বলা হয়। রিভার্স মানে রিভার্স গিয়ার, উল্টো কাজ হচ্ছে। সার্ভিস মানে কি? এনিথিং আদার দ্যান গুডস। গুডস বাদে এমন কিছু, যে কোনো জিনিস। শুধু কি গুডস বাদে না, এনিথিং আদার দ্যান গুডস, মানি, সিকিউরিটিস। মানে গুডস, মানি, সিকিউরিটিস এগুলো বাদে যে কোনো জিনিস, বাট ইনক্লুড অ্যাক্টিভিটি রিলেটিং টু ইউজ মানি and its conversion by cash by any other mode from one form currency or denomination to another form of currency denomination which is separate consideration charge। আমি সিম্পলি বলছি তোমাকে বুঝে। মানি সার্ভিস বলতে এমন একটা জিনিস যেটা গুডস নয়, আর যেটা মানিও না, সিকিউরিটিস নয়। তাহলে গুডস শেখার সময় আমি শিখেছিলাম যে মানি আর সিকিউরিটিস গুডস নয়। এখন সার্ভিস করার সময় আমি শিখে গেলাম যে মানি আর সিকিউরিটিস সার্ভিস নয়। তাহলে গুডস পড়ার সময় আমি শিখেছিলাম মানি আর সিকিউরিটিস গুডস নয়। আজকে সার্ভিস পড়ার সময় আমি শিখে নিলাম মানি আর সিকিউরিটিস সার্ভিস নয়। তাহলে মানি আর সিকিউরিটিস গুডসও নয়, সার্ভিসও নয়, তাই মানি অফ সিকিউরিটিসের উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবেই না। সিম্পল গল্প। সার্ভিস মানে এনিথিং, মানিও, বাট মানি আর সিকিউরিটিস নয়, আর গুডস নয়। কারণ গুডস হলে তো সে গুডসই হয়ে যাবে না। তাহলে গুডস বাদে অন্য কোনো কার্যকলাপ যেগুলো মানি আর সিকিউরিটিস নয় তাকে সার্ভিস বলা যায়। এবার মানি আর সিকিউরিটিস নয় বলতে আরেকটা জিনিসকে বোঝাচ্ছে। ধরে নাও তুমি আমাকে ইউএস ডলার দিলে 500 ইউএস ডলার, আমাকে বললে বিদেশ, বা ধরে নাও তুমি আমাকে বললে যে এই নিন দাদা 60,000 রুপিস নিন, নিয়ে আমাকে ডলারে কনভার্ট করে দিন। আমি ধরে নাও তখন প্রেজেন্ট রেট ডলারে চলছে 60 টাকা করে, তাহলে আমি তোমাকে 1,000 ডলার ইউএসডি দিয়ে দিলাম। তাহলে 60,000 কি হচ্ছে 60,000, ওকে, তোমার রুপিস ছিল, সেই রুপিসকে আমি 1,000 ইউএসডি তে কনভার্ট করে এলাম। আর এই যে কাজটা করলাম, এই যে কনভার্সনে কাজ করলাম, তার জন্য আমি তোকে 500 টাকা চার্জ করলাম, যে আমি যেহেতু খাটলাম তার জন্য 500 টাকা দে। এই যে 500 টাকা চার্জ করলাম এই যে খাটনির জন্য, এইটাকে সার্ভিস বলা হয়। ঠিক আছে, এটাকে সার্ভিস আন্ডার আনা হয়, আর এর উপর জিএসটি হবে। 60,000 বা 1,000 কোনো কারোর উপর জিএসটি হবে না। জিএসটি কারোর উপর হবে? আমি তোমার থেকে যে সার্ভিস চার্জ নিলাম, যে 500 টাকা দিলাম, এটার উপর জিএসটি হবে, তাই এটাকে সার্ভিস বলা হবে। এটা জাস্ট এখানে এটাই লেখা আছে। সাপ্লায়ার কাকে বলা হয়? সাপ্লায়ার মানে হচ্ছে যে মাল সাপ্লাই করছে। আমি সিম্পলি বলছি, এ মাল বিক্রি করছে বি কে, তাহলে বি হচ্ছে রিসিপেন্ট আর এ হচ্ছে সাপ্লায়ার। সিম্পল ব্যাপার। এ বি কে মাল বিক্রি করছে, বি হচ্ছে মালের রিসিপেন্ট আর এ হচ্ছে মালের সাপ্লায়ার। এনি গুডস অর সার্ভিস অর বোথ shall mean, কি বলছে, any goods or service or both shall mean the person supplying the person supplying the said goods or service। তাহলে এমন কোনো ব্যক্তি যে কিনা গুডস or সাপ্লাই সার্ভিস করছে, or both বা দুটোই সার্ভিস করছে, and shall include an agent acting as such on behalf of the supplier in relation to the goods or service or both। তাহলে এমন কোনো লোক যে কিনা গুডস or সার্ভিস or both মানে গুডস সার্ভিস বা দুটোই সাপ্লাই করছে বা সেল করছে, বা নিজে সেল করতে পারে নিজের মাল, বা অ্যাজ অ্যান এজেন্ট, এজেন্ট হিসেবেও সেল করতে পারে, তো সেই লোকটাকে বলা হবে সাপ্লায়ার। তাহলে আমি ধরে নাও মাল বিক্রি করছি, আমি বিশ্বজিৎ, আমি মাল বিক্রি করছি এ কে, আমি হলাম সাপ্লায়ার। বা ধরে নাও সি মাল বিক্রি করে, বাট আমি হচ্ছি বি, সি এর এজেন্ট, আমি সি এর হয়ে এ কে মাল দিচ্ছি, তাহলে সি এর মাল আমি দিচ্ছি এ কে, আমি অ্যাজ এ মিডল ম্যান বা এজেন্ট হিসেবে কাজ করছি, তাও আমি সাপ্লাই হিসেবে কাউন্ট হব। ঠিক আছে। ট্যাক্সেবল পার্সন মানে যে পার্সন বলছে
আ পার্সন হু ইজ রেজিস্টার্ড অর লায়াবল টু বি রেজিস্টার্ড, ঠিক আছে? ইফ দ্য টার্ন ওভার এক্সিড দ্য, দরকার নেই, আ পার্সন হু ইজ রেজিস্টার্ড অর লায়াবল টু বি রেজিস্টার্ড, মানে এমন একটা ব্যক্তি যে অলরেডি জিএসটির আন্ডারে রেজিস্টার্ড বা রেজিস্টার্ড হতে বাধ্য, এমন কোনো ব্যক্তিকে ট্যাক্সেবল পার্সন বলা হবে। বাধ্য কখন হবে? যখন তার টার্ন ওভার বা সেল এক্সিড দ্য থ্রেশহোল্ড লিমিট। থ্রেশহোল্ড লিমিট মানে হচ্ছে যে লিমিট তোমার সরকার বেঁধে দিয়েছে, যে ভাই এখন যেমন লিমিট চলছে 40 লাখ, সরকার বলে দিয়েছে যে 40 লাখের বেশি যদি তুই সেল করিস তাহলে জিএসটি তোকে নিতেই হবে। তা তুমি যদি 40 লাখের উপর সেল করে ফেলো, জিএসটি তুমি লায়াবল হয়ে গেলে, আর তোমাকে ট্যাক্সেবল পার্সন বলা হবে। আর এই 40 লাখের লিমিট টাইম টু টাইম চেঞ্জ হয়, কখনো 40 লাখের হতে পারে, কখনো 30 লাখ হতে পারে, কখনো 50 লাখ হতে পারে, আগে তো 20 লাখ হতো। তো ওই জন্য কোনো অ্যামাউন্ট বলে আর 40 বা 30 বা যাই, থ্রেশ হোল্ড লিমিট বলে। থ্রেশ হোল্ড মানে হচ্ছে ওই যা লিমিট তোমার সরকার থেকে প্রেসক্রাইব করেছে যেই টাইমে তুমি কাজ করছো সেই লিমিট অনুযায়ী। তো সেই লিমিট এক্সিড করলে বা তুমি যদি অলরেডি রেজিস্টার্ড হও, তাহলে তোমাকে ট্যাক্সেবল পার্সন বলা হবে। আর ট্যাক্সেবল সাপ্লাই মানে কি? আ সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ হুইচ ইজ লেইবেল টু ট্যাক্স। তাহলে এমন কোনো গুডস অর সার্ভিস যেটা কিন্তু তুমি সাপ্লাই করছো আর যার উপর ট্যাক্স চার্জ হয়, তাকেই বলা হয় ট্যাক্সেবল সাপ্লাই। এখন তুমি যদি পেট্রোল সাপ্লাই করো তা সেটাকে ট্যাক্সেবল সাপ্লাই বলা হবে? না, সেটা ট্যাক্সেবল সাপ্লাই বলা হবে না। এখন যদি তুমি লিকার বা অ্যালকোহল সাপ্লাই করো, তাহলে তাকে ট্যাক্সেবল সাপ্লাই বলা হবে? না, ট্যাক্সেবল সাপ্লাই বলা হবে না, বিকজ এই পেট্রোল বা অ্যালকোহল যাই বলো, যার উপর ট্যাক্স লেভিবল নয়, যার উপর ট্যাক্স চার্জ করা হয় না, তাই এমন কোনো প্রোডাক্ট সাপ্লাই করলে তাকে ট্যাক্সেবল সাপ্লাই বলা হয় না। ট্যাক্সেবল সাপ্লাই তখনই বলা হবে যখন তুমি কোনো গুডস অর সার্ভিস সাপ্লাই করছো আর সেই গুডস অর সার্ভিসের উপরে ট্যাক্স পেয়েবল হয় বা লায়াবল টু পে ট্যাক্স হয়, যার উপর ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, তাকেই বলা হয় ট্যাক্সেবল সাপ্লাই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ডেফিনেশন গুলো বুঝতে পেরেছো। দেখো, বড় ক্লাস ছিল না, 3-4টে পাতার ক্লাস ছিল, বাট আমি চেষ্টা করেছি যাতে করে তুমি পুরোপুরি পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারো, তাই আমি তোমার এই ভিডিওটা রেডি করে দিয়েছি। ওকে, তাহলে আজকের মতো বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।